শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা আছি স্যার। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট জয়েন করতেছে, তাহলে আমরা একটু আরো কয়েকদিন সময় নিই, দেন স্টার্ট করবো আর কি। Recording in progress. জি স্যার, এর মধ্যে আমার নামাজ নামাজ তো স্যার করে ফেলি স্যার। হ্যাঁ, আসরের নামাজটা পড়ে ফেলতে পারেন। আসরের নামাজের ওয়াক্ত তো অনেক আগে শুরু হয়ে গেছে, আমি নামাজ জি পড়ে স্যার, ফেলছি। আদান দিয়ে দিচ্ছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি অবস্থা? আর মানে গত ক্লাসের পর কোনো সমস্যা আছে কিনা থাকলে একটু আলাপ করে নিতে পারেন এই ফাঁকে। আমাদের পার্টিসিপেন্ট আরেকটু জয়েন করুন। আমরা আজকে প্রসেস কস্টিং করব। সালাম আলাইকুম স্যার। জি জি স্যার। স্যার স্যার ভালো আমরা আছেন স্যার? আপনি স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রসেস কস্টিং করব। প্রসেস কস্টিং এর পর আমরা করব ক্যাপিটাল বাজেটিং, তারপরে করব হচ্ছে জব কস্টিং, তারপরে হচ্ছে আমাদের শেষ। আহ, এর আগে যে চ্যাপ্টার গুলো পড়লাম, এই এই চ্যাপ্টার গুলো থেকে পরীক্ষায় বেশি আসতো। সেহেতু ওই চ্যাপ্টার গুলো আমাদের শেষ হয়ে গেছে, আমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবো। স্যার স্যার গত ক্লাসে গ্যারিসনের একটা অঙ্ক স্যার, মানে 27 নম্বর একটা অঙ্ক স্যার, অল্প দুইটা লাইন বুঝতেছিলাম না স্যার। আমি আমাদের ম্যানেজার্স কনফারেন্স চলতেছে, জুম কনফারেন্স চলতেছে স্যার, সারাদিন ব্যাপী স্যার। ওইখানে অফিস থেকে জয়েন করছি স্যার। মানে একটু গ্যাপে পাচ্ছি, আপনাকে ক্লাসটা মিস করতে চাচ্ছিলাম না, এই জন্য ঢুকলাম স্যার। তো আমি আগামী ক্লাসে একটু, যদি আপনি সময় দেন স্যার, 2 মিনিট একটু টাইম নেবো স্যার, নেক্সট ক্লাসে আর কি স্যার। আপনার ওই আচ্ছা, ঠিক 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 আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। কত নাম্বার বলছিলেন? 11, 11, 27? স্যার 27 নম্বর অঙ্ক স্যার, সম্ভবত 27 স্যার, এটা 27 নম্বর অঙ্ক। 27 নাম্বার। ওয়ালটন আচ্ছা ওয়ালটন ওয়ালটন কোম্পানির একটা অঙ্ক স্যার। আমি এটা আপনাকে নেক্সট ক্লাসে স্যার দেখাবো স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আর কারো কি কোনো সমস্যা আছে? আমরা কি শুরু করতে পারি? জি স্যার, শুরু করি। আমাদের পার্টিসিপেন্ট মনে হয় কমে যাচ্ছে না, যে সবাই মোটামুটি শিখে ফেলছে, আর আর লাগবে না। স্যার একটা কোশ্চেন করি। জি স্যার।
স্যার আমাদের এক্সাম কি জুলাইতে হবে শিওর? জুলাইয়ের শেষের দিকে হতে পারে অথবা অগস্টের ফার্স্টের দিকে হবে আর কি। আইসিএমএ থেকে কি কোনো কিছু আসছে না? না না আসে নাই প্রিপারেশন কেমন? স্যার, জানি না, মোটামুটি অত ভালো না, ওই জন্যই জিজ্ঞেস করতেছিলাম। এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে, প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা স্যার কস্টিং ঈদের আগে স্যার ঈদের আগে পরীক্ষার সম্ভাবনা মনে হয় কম, তাই না স্যার? সম্ভাবনা কম, কারণ 1 মাস আগে ডিক্লারেশন আসে, তো তারপরে পরীক্ষা শুরু হলে সময় লাগে প্রায় 10-12 দিন। ঈদের আগে কখন শুরু করবে? লাস্ট এক্সামের ডিক্লারেশন মেবি 20 দিনের মাথায় কি তার চেয়ে একটু কমে দিয়েছিল। লাস্ট যে এক্সামটা হলো স্যার, মার্চ যে লাস্ট এক্সামটা হলো, ওইটার ডিক্লারেশন 1 মাসের কম ছিল। আচ্ছা, তাহলে হয়ে যেতে পারে। প্রিপারেশনটা আপনারা নিয়ে ফেলতে পারেন, এখনই ফাইনাল প্রিপারেশনটা নিয়ে ফেলা উচিত। স্যার আমাদের কি ঈদের আগেই হবে? বলতে পারবো না। না, ঈদের আগে হওয়ার সম্ভাবনা কম স্যার, কিন্তু কারণ এখনো রেজাল্ট হয় নাই। ওই Result রেজাল্টের দিয়ে পরে নেয়। হয়, রেজাল্টের 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে গিয়ে সিলেবাস রুটিনটা দেয়। রুটিনের 20 দিন পর 25 দিন পরে গিয়ে পরীক্ষা হবে। সেই হিসেবে ধারণা করতেছি যে জুলাইয়ের 3rd উইকে হয়তো স্টার্ট হতে পারে। 24 তারিখে ঈদ ছিল। হ্যাঁ, 24 তারিখেই, তেমন আর একটু আগে, 22 তারিখ না 23 তারিখ জানি, মনে হয় হতে পারে স্যার। হতে পারে। এরকম আচ্ছা স্যার, স্যার আমরা আজকের স্লাইডটা শেয়ার করা যাবে? স্লাইডটা শেয়ার করা যাবে। আপনি হোয়াটসঅ্যাপে আছেন তো না? না স্যার। হোয়াটসঅ্যাপে আমি অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ওয়েট করো 1 মিনিট, আমি এখানেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানেও, আপনি চ্যাট বক্সেও পেয়ে যাবেন। আমরা একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কস্টিং সিস্টেমটা হচ্ছে দুরকম। কস্টিং সিস্টেম হচ্ছে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে জব অর্ডার কস্টিং সিস্টেম। তো আজকে আমরা করব হচ্ছে প্রসেস কস্টিং, কারণ প্রসেস কস্টিংটা একটু বেশি ইম্পর্টেন্ট। জব কস্টিং আমরা যারা মাস্টার্স করে আসছি বা অ্যাকাউন্টিং এ যারা পড়াশোনা করে আসছি তারা জানি, প্রসেস কস্টিংও হয়তো জানি, বাট ডিটেইলসে জানি না। আচ্ছা, জব কস্টিং সিস্টেমের নেচারটা দেখি, দেন আমরা প্রসেস কস্টিং এ চলে যাব। জব অর্ডার কস্টিং এর নেচারটা হচ্ছে যে কি, many different products are produced each period. একটা কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট একসাথে তৈরি হয় এবং প্রত্যেকেরই আলাদা একটা ইউনিকনেস আছে, সেই জন্যই জব অর্ডার কস্টিংটা সেখানে ফলো করা হয়। এবং প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার্ড টু অর্ডার। কাস্টমার যখন অথবা ক্লায়েন্ট যখন অর্ডার করে, দেন প্রোডাক্টটা তৈরি করা হয়, আদারওয়াইজ তৈরি করা হয় না। কস্ট আর ট্রেসড অর অ্যালোকেটেড টু জবস। যেই জবসটা আমি ম্যানুফ্যাকচার করতে থাকি বা যেই প্রোডাকশন চলতে থাকে, সেই জবের জন্য যে খরচটা হয় সেটা আমি আলাদাভাবে ট্রেস করি, দেন সেখানে আমরা কস্টটা অ্যালোকেট করি। 4 নাম্বার হচ্ছে cost records must be maintained for each distinct product or job. প্রত্যেকটা জবের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কস্ট রেকর্ড অবশ্যই মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমরা প্রোডাক্ট কস্ট পাবো না। আমরা জানি যে প্রোডাক্ট কস্টের 3টা এলিমেন্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা লেবার, এবং 3 নাম্বার হচ্ছে ওভারহেড। যে এই 3টা আইটেম
প্রোডাক্টের জন্য অথবা কোনো একটা জবের জন্য আহ, কতটুকু লাগতেছে সেটা আমাদেরকে জেনে নিতে হয়। জেনে দেন আমরা সেখানে এই কস্টগুলোকে অ্যালোকেট করি অথবা সেখানে অ্যাসাইন করে নিই, দেন ওই প্রোডাক্টের কস্ট আমরা পেয়ে যাই। এটা হচ্ছে জব অর্ডার কস্টিং এর বৈশিষ্ট্য। তাহলে জব অর্ডার কস্টিং করতে গেলে 4টা বৈশিষ্ট্য থাকা লাগবে বা 4টা শর্ত ফুলফিল করতে হবে। সেগুলো হচ্ছে এটা। এই জব অর্ডার কস্টিংটা কোথায় কোথায় ফলো করা হয় আমরা দেখি। টিপিক্যাল জব অর্ডার কস্ট অ্যাপ্লিকেশনস, স্পেশাল অর্ডার প্রিন্টিং, বিল্ডিং কনস্ট্রাকশন। যদি সার্ভিস ইন্ডাস্ট্রি বলি তাহলে হসপিটালস, ল ফার্ম, এইসব জায়গায় আমরা জব অর্ডার কস্টিং করে থাকি। নামগুলো শুনলেই মনে হয় আমরা বুঝতে পারি আমি একজন কন্ট্রাক্টর, বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকি। তাহলে বিল্ডিং কনস্ট্রাকশন যখন আমি কারো থেকে নিব বা আমি কারো থেকে কন্ট্রাক্ট সাইন করব, প্রত্যেকটা বিল্ডিং বা যার যে বিল্ডিংটা আমি করি না কেন, যেই কাজটা করি না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ইউনিকনেস থাকে এবং একটার সাথে আরেকটার সাধারণত মিল থাকে না। সেই ক্ষেত্রে আমাকে জব কস্টিংটা ফলো করতে হয়। স্পেশাল অর্ডার প্রিন্টিং, এক একজনের প্রিন্টিং রিকোয়ারমেন্ট এক এক রকম। সেক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এই প্রোডাক্টটা তৈরি করে থাকি। এবং সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে যদি আমি তাকাই, আমরা যদি হসপিটালে সেবা নিতে যাই সেক্ষেত্রে আমি যেই ওষুধটা আমি নিব অথবা যতদিন থাকবো অথবা আমার রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক যে পরীক্ষাগুলোর জন্য করা হবে সেগুলোর জন্যই আমার উপর কস্টটা আরোপ করা হবে। আর সেখানে কিন্তু প্রসেস কস্টিং ফলো করার সুযোগ থাকে না। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে ল ফার্ম, অথবা যদি আমি বলি যে এটা একটা অডিট ফার্ম। আমার ক্লায়েন্ট যদি আমাকে অডিটের সার্ভিস চায় একরকম বিল হবে, কমপ্লায়েন্স সার্ভিস যদি আমার থেকে নিতে চায় একরকম হবে, যদি ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য করতে চায় তাহলে আরেক রকম সার্ভিস হবে। তাহলে কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং তার ভলিউম অনুসারেই এই কস্টিংটা নির্ধারণ করা হবে, সেই হিসাবে এখানে কোড করা হবে। তাহলে এই নেচার যদি থাকে দেন আমরা জব অর্ডার কস্টিং আমাদেরকে করতে হয়, এটার বিকল্প কোনো কস্টিং সিস্টেম নাই। আচ্ছা, আমরা জব অর্ডার কস্টিংটা আপাতত শেষ করি। তাহলে প্রসেস কস্টিং আর একটা হচ্ছে জব অর্ডার কস্টিং। আমরা প্রথমে জব অর্ডার কস্টিংটা জেনে নিলাম, এরপর আমরা দেখবো হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম। তাহলে কস্টিং সিস্টেম দু রকম, একটা হচ্ছে জব অর্ডার কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম। জব অর্ডার কস্টিংটা আমরা কোথায় অ্যাপ্লিকেশন করবো, এটার বৈশিষ্ট্যগুলো কি আমরা জেনে গেছি। এরপরে প্রসেস কস্টিং, এখানে আমরা অনেক কিছু শিখবো। তার মধ্যে আমাদের সিলেবাসে আছে প্রসেস কস্টিং মেথডের মধ্যে দুটো মেথড আছে, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড আর একটা হচ্ছে FIFO মেথড। একটা হচ্ছে FIFO মেথড আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমাদের সিলেবাসে আছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমরা শিখবো। এখানে আরো 3-4টা জিনিসের নাম বলা হয়েছে, সেগুলো আমরা পরে আরেকটু আলোচনা করব এবং ভিতরে আলাপ করতে করতে এই জিনিসগুলো চলে আসবে। এখন আসি আমরা প্রসেস কস্টিংটা আমরা কোথায় ইউজ করব বা কখন ইউজ করব বা কিভাবে ইউজ করব। মেনি ইউনিটস অফ এ সিঙ্গেল প্রোডাক্ট, homogeneous product flow evenly through a continuous production process। এই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা প্রসেস কস্টিংটা ফলো করব। যদি অনেকগুলো ইউনিট একই নেচারের আমরা প্রোডাকশন করি অথবা হোমোজেনিয়াস প্রোডাক্ট যদি হয়ে থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস একটা যদি প্রোডাকশন ফ্লোর মাধ্যমে এই প্রোডাক্টটা আমরা পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রসেস কস্টিংটা ফলো করব। এবং one unit of product is indistinguishable from any other unit of product। একটা প্রোডাক্টের সাথে প্রোডাক্টের একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের পার্থক্য করা যায় না এবং প্রত্যেকটাই
ক্যারেক্টার একই রকম। আমরা জব অর্ডার কস্টিং এর নাম বলছিলাম যে এটা একটা ইউনিক ক্যারেক্টার থাকবে, প্রত্যেকটা জবের একটা ইউনিকনেস থাকবে। আর প্রসেস কস্টিং এর প্রোডাক্ট গুলোর কোনো ইউনিকনেস থাকবে না, এগুলো হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, আলাদা করা যায় না, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। ইচ ইউনিট অফ প্রোডাক্ট ইজ অ্যাসাইনড দ্য সেম এভারেজ কস্ট। আমরা কস্ট অ্যাসাইন করার ক্ষেত্রে একটা এভারেজ কস্ট করে নিয়ে দেন আমরা কস্টটাকে অ্যাসাইন করি। এটাই হচ্ছে প্রসেস কস্টিং ফ্লো বা প্রসেস কস্টিং আমরা কোথায় ইউজ করব এবং এটার বৈশিষ্ট্যটা কি। আচ্ছা, এরপরে আসি আমরা কোথায় এটার অ্যাপ্লিকেশনস। এটার অ্যাপ্লিকেশনস হচ্ছে পেট্রোকেমিক্যাল রিফাইনারি, পেইন্ট ম্যানুফ্যাকচারার, পেপার মিল, এই ধরনের ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়। আরো অনেক জায়গায় এটা ইউজ হতে পারে প্রসেস কস্টিংটা, এই ইন্ডাস্ট্রিগুলো ছাড়াও আরো অনেক জায়গায় ইউজ হতে পারে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আপনাদের থেকে একটু শুনতে চাই কারো কোনো স্যার আমরা কি আপনাদের থেকে কিছু শুনতে পারি, নাকি সবাই একটু বুঝে গেলেন বা ইনএক্টিভ থাকবেন? প্রসেস কস্টিং আরেকবার একটু বলা যাবে স্যার, যে মেনি ইউনিটস অফ এ সিঙ্গেল হোমোজেনাস প্রোডাক্ট, এটা এই বিষয়টা স্যার একটু ক্লিয়ার করুন। ফার্স্ট লাইন একসাথে অনেকগুলো ইউনিট তৈরি হয়, একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটকে পার্থক্য করা যায় না, এবং ওই প্রোডাক্ট গুলোর ক্যারেক্টার হোমোজেনিয়াস। এই ধরনের প্রোডাক্ট যখন একটা ইভেনলি একটা থ্রো আউট একটা প্রসেস কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রোডাকশন করা হয়, সেক্ষেত্রে আমরা প্রসেস কস্টিং সিস্টেমটা ইউজ করি। আমরা দেখলাম হচ্ছে কি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে বা পেট্রোকেমিক্যাল রিফাইনারিতে, পেইন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, পেপার মিলে আমরা এই জিনিসগুলো করি। আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আরো শত শত ইন্ডাস্ট্রি আমরা বলতে পারবো যেখান থেকে আমরা এই প্রসেস কস্টিংটা আমরা ফলো করি। আচ্ছা, এটা স্যার একটা ফ্যাক্টরিতে মানে একটা প্রোডাক্টই হবে, অন্য কোনো প্রোডাক্ট হবে না, একটা প্রোডাক্ট অনেক ইউনিট, একটা প্রোডাক্ট হতে পারে অথবা অনেকগুলো প্রোডাক্ট হতে পারে, বাট একটার সাথে আরেকটাকে আপনি ইনডিস্টিংগুইশ করতে পারতেছেন না, বা একটা এভারেজ মেথড করে আপনাকে করা যাচ্ছে। যেমন এখানে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু ডিফারেন্ট অনেকগুলো প্রোডাক্ট বের হবে। যেমন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আমি দেখি, সেখানে কিন্তু ডিজেল বের হবে, পেট্রোল বের হবে, অকটেন বের হবে, তারপর এমটিটি বের হবে, আরো অনেকগুলো প্রোডাক্ট বের হয়। কিন্তু যখন আমি ক্রুড অয়েল দিই বা একটা প্রসেসে যখন আমি একটা নির্দিষ্ট মেটেরিয়াল দিয়ে স্টার্ট করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আলাদা করা যায় না, একটা নির্দিষ্ট প্রসেস ফ্লোতে যাবে, দেন আমি প্রোডাক্ট গুলো পেতে শুরু করব, প্রথম থেকে আলাদা করার সুযোগ থাকে না। অথবা পেইন্টে যদি আমি বলি, পেইন্টে যখন একটা ওদের র মেটেরিয়াল হচ্ছে এমটিটি, এই এমটিটি দিয়ে ওনারা এক এক জায়গায় এক এক রকম পেইন্টের কম্বিনেশন তৈরি করেন, সেক্ষেত্রেও আলাদা করাটা একটু ডিফিকাল্ট হয়, একটা স্টেজ পর প্রোডাক্ট গুলো পাওয়া যায়। আবার যদি মনে করেন আপনি পেপার মিলের যদি আমি একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের প্রোডাক্ট পাই, কিন্তু প্রোডাক্ট গুলোর নেচার সেম, হোমোজেনিয়াস, সেজন্য বলছে যে এগুলো হচ্ছে হোমোজেনিয়াস। আমি যে প্রাইসিংটা নির্ধারণ করি সেটা অনেকটুকু হাইপোথেটিক্যাল, যার কারণে এই বৈশিষ্ট্য এখানে বিদ্যমান, এবং এর জন্য আমরা প্রসেস কস্টিংটা ফলো করি। আচ্ছা, জব অর্ডার কস্টিং হচ্ছে স্টার্টিং থেকে আমি আলাদা করতে পারবো, মানে প্রোডাক্টের র ম্যাটেরিয়াল কমপ্লিটলি আলাদা থাকবে। জি জি। আপনি কি রেস্টুরেন্টে খেতে যান? জি স্যার। কোন রেস্টুরেন্টে যান? স্যার আমাদের এখানে তো অনেক রেস্টুরেন্ট আছে। না, নাম বলতে পারেন, আমি আপনাকে খুঁজে বের করবো না। শেফ আছে আমাদের এখানে, শেফ রেস্টুরেন্টে বেশি খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, শেফে আপনি গেলেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে গেলেন, সেখানে আমিও কোনোভাবে চলে গেলাম, আপনি অর্ডার করলেন হচ্ছে তন্দুরি চিকেন,
বা আরো কিছু অর্ডার করলেন, আমি অর্ডার করলাম হচ্ছে আমি বিরিয়ানি খাবো, আমি বিরিয়ানির অর্ডার করলাম, তাহলে আমার বিলিংটা হবে একরকম, আপনার বিলিং হবে আরেক রকম। সে ফর এক্সাম্পল সেখানে আপনার বন্ধু গেল, আপনার বন্ধু সেখানে খেলো অন্য আইটেম, বা রেস্টুরেন্টের অন্য কেক খেলো বা অন্য একটা আইটেম খেলো, তাহলে প্রত্যেকটা ওই যে রেস্টুরেন্টের ওয়েটার যখন আপনাকে বিল করে, হাতে একটা দেখবেন কাগজ নিয়ে আসে, কাগজে লিখে নেয় আপনি কি কি অর্ডার করলেন, আপনি তন্দুরি চিকেন অর্ডার করলেন, আপনি চিকেন অর্ডার করলেন, আপনি শিক কাবাব দিলেন, আপনি পানির অর্ডার করলেন, ড্রিঙ্কস নিলেন, তাহলে আপনি কিন্তু ওর জন্য একটা আলাদা একটা জব, হুম। আপনি কিন্তু তার জন্য আলাদা একটা ইউনিট, ঠিক আছে না? জি। আমি যখন অর্ডার করি তাহলে আমার সাথে কি সে আপনাকে মার্চ করবে কখনো? না, কারণ দুইটা তো করবে না, কমপ্লিটলি আলাদা। কমপ্লিটলি আলাদা। সেখানে কিন্তু জব কস্টিংটা সে সেখানে চিন্তা করে হচ্ছে জব কস্টিং সিস্টেম, ঠিক আছে? জি। তাহলে জব কস্টিং সিস্টেমে আপনি মানে সবগুলা কস্টিং সিস্টেমকে এক করা কখনোই সম্ভব না, সেখানে আবার আলাদা সিস্টেমে আপনাকে করতে হয়, ঠিক আছে, আলাদা রেকর্ড মেনটেন করতে হয়। আর প্রসেসে হচ্ছে যে কি আলাদা রেকর্ড মেনটেন করবেন একটা স্টেজ পরে গিয়ে, আপনি যখন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন একটা ইনগ্রেডিয়েন্টস থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওইটা করা সম্ভব হয় না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা কি প্রসেস কস্টিং নিয়ে আরেকটু এগোতে পারি? জি স্যার। স্যার 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 একটা কোশ্চেন করবো স্যার। জি 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 স্যার। স্যার এই যে ইউনিলিভার বা প্রাণ কোম্পানি, এদের তো অনেকগুলো প্রোডাক্ট আছে স্যার, এখানে কি স্যার ওই প্রসেস কস্টিংটা হবে স্যার? এখন এখন প্রাণ কোম্পানির যে প্রোডাক্ট গুলো তৈরি করে সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিকনেস আছে, যদি ইউনিকনেস থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদাকে সেখানে কিছু জব কস্টিং সিস্টেমও ফলো হবে, কিছুটা প্রসেস কস্টিং সিস্টেমও ফলো হবে। যদি কোনো একটা প্রোডাক্টের নাম বলেন সেটার বৈশিষ্ট্য অনুসারে আমি কিন্তু বলতে পারি আপনার, কিন্তু প্রাণের মনে করেন 200টা প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা কোন কস্টিং সিস্টেমে হবে সেটা কিন্তু না বললে বলা যাবে না। প্রোডাক্ট আবার তৈরির সময় যদি একটা আরেকটার সাথে রিলেটেড থাকে সেটা প্রসেস কস্টিং, আর যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে তখন সেটা মানে আলাদাই যদি একটা প্রোডাক্ট তৈরি করা যায় সেটা জব ইন্ডিপেন্ডেন্ট থাকে, যদি বৈশিষ্ট্যটা ইন্ডিপেন্ডেন্ট হয়, না থাকে না, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট হবে হলে জব অর্ডার জি জি জি। করতে পারলে। আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল বললাম না, আমাদের ম্যাডাম যে প্রশ্ন করলেন যে আমরা রেস্টুরেন্টে গেলাম, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ভাবে অর্ডার করব, আলাদা আলাদা ভাবে খাবো, তাহলে আমাদেরকে কিন্তু বিলিংও আলাদা ভাবে হবে। সো সেক্ষেত্রে কিন্তু তাকে জব কস্টিং সিস্টেমটা ফলো করতে হবে। স্যার গার্মেন্টস এর যে ড্রেস তৈরি করে প্রত্যেকটা তো ইয়ে আলাদা আলাদা, সেটা কি সেখানে কিন্তু জব প্রসেস কস্টিং এর সুযোগ আছে, সেখানে কিন্তু জব কস্টিং হবে না। আবার আমি যদি আমি যদি বলি যে আপনি একটা ছাড়া তো আরেকটা না, এখানে যাচ্ছে না। আচ্ছা এখানে আমি একটু আবার একটু অ্যাড করে দিই, যে আপনি একটা টেইলারিং শপে গেলেন, আপনি ওই যে নীলক্ষেতের ওইদিকে গিয়ে অনেকগুলো টেইলারিং শপ আছে, সেখানে গিয়ে আপনি একটা ড্রেসের জন্য অর্ডার করলেন, আপনার ড্রেসটার জন্য বৈশিষ্ট্য কিন্তু আলাদা, আপনার জন্য কত কাপড় লাগবে, কোন টেইলার আপনার এই কাজটা করবে, কোনো আলাদা কোনো যদি বৈশিষ্ট্য থাকে আপনাকে ওভাবে তৈরি করে দেবে, সেটা কিন্তু আলাদা একটা জব। আবার আমার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আমি একটা ইভেন্টলি থ্রো আউট প্রসেসের মাধ্যমে করি, একই রকম শার্ট আমি তৈরি করতেছি বিদেশে এক্সপোর্ট করার জন্য, একসাথে আমি 1 লক্ষ পিস উৎপাদন করবো, সেক্ষেত্রে কিন্তু প্রসেস কস্টিং সিস্টেমটা আপনি ফলো করতে পারবেন। জি স্যার। স্যার প্রসেস কস্টিংটা তো স্যার এরকম যে সাপোজ 5টা স্টেপে আমি একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করব, তখন প্রথমে 1 নাম্বার স্টেপে আমি র ম্যাটেরিয়াল ইউজ করব, 1 নাম্বার স্টেপ শেষ হয়ে গেলে ওইটা হচ্ছে 1 নাম্বার স্টেপে ফাইনাল প্রোডাক্ট, ওই 1 নাম্বার স্টেপে ফাইনাল প্রোডাক্টটা 2 নাম্বার স্টেপে র ম্যাটেরিয়াল, আর 2 নাম্বার স্টেপ শেষ হয়ে গেলে ওটা ফাইনাল প্রোডাক্ট হয়ে গেল।
2 নাম্বার স্টেপে ফাইনাল প্রোডাক্ট, তৃতীয় স্টেপে র মেটেরিয়াল, এরকম না স্যার? এরকম বৈশিষ্ট্য থাকতে পারে, বাট এটা একমাত্র শর্ত না। আপনি প্রসেস কস্টিং সিস্টেমের এমনও হতে পারে একটা প্রসেস পরে কিন্তু প্রসেস শেষ হয়ে যেতে পারে, আবার অনেক সময় এমন হতে পারে ডিপার্টমেন্ট 1 2 3 4 এরকম থাকতে পারে। একটা প্রোডাক্ট একটা ডিপার্টমেন্ট শেষ হলো, অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে, সেখানে আবার ভ্যালু এডিশন হচ্ছে, তারপর আরেকটা ডিপার্টমেন্টে যাচ্ছে, এইভাবে করে করে ডিপার্টমেন্ট পার হয়ে গিয়ে ওই প্রোডাক্টটা কমপ্লিট হয়, এরকমও থাকতে পারে। আবার কোন একটা ডিপার্টমেন্টে কিন্তু ওই প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আপনি পেয়ে যেতে পারেন, এরকমও থাকতে পারে। ঠিক আছে, আপনার ওই বৈশিষ্ট্যও থাকতে পারে, আবার সিঙ্গেলও হতে পারে। জি স্যার, গার্মেন্টস যেমন স্যার ম্যাক্সিমাম Okay, sir. প্রথমে ওয়াশিং থাকে, ওয়াশিং অথবা ডাইং, তারপরে কাটিং আলাদা, স্টিচিং আলাদা, তারপরে ফিনিশিং, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ। জি, তো ওয়াশিংটা মনে হয় একটু পরে হয়, প্রথমে মনে হয় কাটিং হয়, তারপরে সুইং হয়। জি জি, প্রথমে ওয়াশিংটা কাটিং, জি প্রথমে কাটিং, তারপরে কাটিং ডিপার্টমেন্টের কাজ শেষ, দেন সে এটাকে ফরওয়ার্ড করবে সুইং ডিপার্টমেন্ট, সুইং এর কাজ শেষ, দেন যাবে ওয়াশিং ডিপার্টমেন্টে, ওয়াশিং এর পর এটা যাবে হচ্ছে প্যাকিং ডিপার্টমেন্টে বা আলাদা একটা ডিপার্টমেন্ট হয়ে ফিনিশ গুডসে চলে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো, আমরা এখানে দাঁড়িয়ে না থেকে আরেকটু সামনের দিকে যাই, আপনারা বই পড়লে আরো আপনাদের জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার ডিফারেন্সেস বিটুইন জব অর্ডার এন্ড প্রসেস কস্টিং, এই দুটোর পার্থক্যটা আমরা একটু দেখে নিই। এটা একটা কমন কোশ্চেন যে বিভিন্ন সময় পরীক্ষা আসে, এই প্রশ্নটাই ওয়ার্ক ডিউরিং দ্য পিরিয়ড। একটা পিরিয়ডে অনেকগুলো জবের কাজ হতে পারে বা অনেকগুলো প্রোডাক্টের কাজ হতে পারে। আর এখানে দেখি যে এ সিঙ্গেল প্রোডাক্ট ইজ প্রডিউসড ফর এ সিঙ্গেল পিরিয়ড অফ টাইম। এখানে একটা প্রোডাক্টই একটা ইভেন্ট প্রসেসের মাধ্যমে এবং নির্দিষ্ট অনেক দিন ধরে এটা চলতে থাকে, এই জন্য এটাকে বলা হয় প্রসেস কস্টিং। কস্ট আর অ্যাকুমুলেটেড বাই ইন্ডিভিজুয়াল জবস। জব কস্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে যে কি, কস্টকে আমি অ্যাকুমুলেট করব প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা পাবে। আর এখানে হচ্ছে কস্টটাকে অ্যাকুমুলেট করা হয় ডিপার্টমেন্ট ওয়াইজ। যেমন আমরা কিছুক্ষণ আগে গার্মেন্টস এর যেটা এক্সাম্পল শুনলাম, যে কাটিং ডিপার্টমেন্টের যে কস্ট গুলো হয় সেখানকার ওই কস্ট গুলো ডিপার্টমেন্টাল হেড এটাকে রেকর্ড মেনটেন করেন। এরপরে সুইং এ যাচ্ছে, সুইং ডিপার্টমেন্টের কস্ট গুলো সেখান থেকে অ্যাকুমুলেশন হবে। ওয়াশিং এ যাচ্ছে, আয়রনে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেই ডিপার্টমেন্ট থেকে কস্ট গুলোকে অ্যাকুমুলেট করা হয়। ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকুমুলেট করা হয় একটা এভারেজ কস্টিং করার জন্য। আমি আলাদাভাবে খরচগুলা বের করতে পারি না। জব কস্ট শিট হচ্ছে এই ডিপার্টমেন্টের একটা ডকুমেন্ট, যেটার মাধ্যমে আমি খরচগুলো পাই বা কোয়ান্টিটিতে পাই, কত ইউনিট খরচ হলো বা কত ইউনিট লাগলো, কতক্ষণ সময় লাগলো, লেবার আওয়ার কতক্ষণ অথবা মেশিন আওয়ার কতক্ষণ, এবং কত টাকার লাগলো, এই জিনিসগুলো প্রত্যেকটা ইনফরমেশন আমরা কস্ট শিট থেকে পেয়ে থাকি। আর এখানে আমরা পেয়ে থাকি হচ্ছে ডিপার্টমেন্টাল প্রোডাকশন রিপোর্ট থেকে। প্রতিদিন ডিপার্টমেন্টাল প্রোডাকশন রিপোর্ট হয় অথবা মাস শেষে প্রোডাকশন রিপোর্ট হয়, সেখান থেকে আমরা কি ইনফরমেশন গুলো পেয়ে থাকি। আর ইউনিট কস্টের ক্ষেত্রে ইউনিট কস্ট কম্পিউটেড বাই জবস, একটা জবসে কত টাকার খরচ হলো বা কত টাকা আমি আরোপ করব, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি যোগ করে নিব। আর এক্ষেত্রে ইউনিট কস্ট আমরা পেয়ে থাকি হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমরা খরচের ইনফরমেশন গুলো পাবো, ওই খরচ সবগুলোকে যোগ করে আমি যত ইউনিট প্রোডাকশন করলাম তা দিয়ে ভাগ করলে আমরা ইউনিট কস্ট পাবো। তাহলে ইউনিট কস্ট কম্পিউটেড বাই ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা খরচগুলো নিয়ে যোগ করে যখন ভাগ করব, যোগ করে যখন আমরা খরচগুলোকে অ্যাকুমুলেট করি, যদি আউটপুট দিয়ে ভাগ করে নেই, তাহলে আমরা ইউনিট কস্টটা পেয়ে যাব। এই দুটো এক্সাম্পল ছাড়াও, এই দুটো জিনিস ছাড়াও আপনারা আরো অনেকগুলো জিনিস হতে পেতে পারেন। আরো অন্যান্য বইতে পড়লেও আরো কয়েকটা হয়তো এক্সাম্পল পাবেন, সেটাও আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা জব কস্টিং সিস্টেম, প্রসেস কস্টিং সিস্টেমের পার্থক্যটা আমরা শিখে নিলাম বা পড়লাম। এই পর্যায়ে কারো কোনো অ্যাড করার কোনো ইস্যু আছে কিনা? জব অর্ডার প্রসেস স্যার, জি একজনে বলেন। আজকে আসলে বিষয়টা খুব জটিল মনে হচ্ছে। জব কস্টিং প্রসেস কস্টিং, আসলে জব কস্টিংটা কি, প্রসেস কস্টিংটা কি, এটাই স্যার বুঝতেই সমস্যা হচ্ছে।
আপনি কি আরো যদি স্যার আর আপনি কি কমার্স গ্রাজুয়েট? না স্যার, না কমার্স গ্রাজুয়েট না স্যার। জি জি জি। কমার্স গ্রাজুয়েট না হলে তো আমরা আগে তো আপনাকে কস্টিং সিস্টেমটা বুঝতে হবে। যে আমরা কিন্তু প্রথম দিকে, আপনি কি আমার ক্লাসে ছিলেন সাইফুল সাহেব? জি স্যার, আমি 10 মিনিট পরে। না না না, আজকে না, মানে আমাদের প্রথম যে ক্লাসগুলো আমরা শুরু করলাম তখন কি ছিলেন আমাদের সাথে? হ্যাঁ, প্রথম ছিলাম স্যার। প্রথম আচ্ছা, একটা প্রোডাক্টের মধ্যে কি কি কস্ট থাকে বলেন তো? জব আর প্রসেস মাথা থেকে ফেলে দেন। একটা প্রোডাক্টের কস্টের ইনফরমেশন, মানে কি কি কস্ট থাকে সেখানে? ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, না, আমরা বলছি যে একটা প্রোডাক্টের মধ্যে কস্ট থাকে তিনটা, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। জি জি, এই তিনটা মিলেই হচ্ছে আমরা কস্টিংটা পেয়ে থাকি। ঠিক আছে? জি স্যার। এখন এই তিনটা আইটেমটা আমরা এখান থেকে কিভাবে নির্ধারণ করব? জব কস্টিং এর মাধ্যমে কিভাবে নির্ধারণ করব, প্রসেস কস্টিং এর মাধ্যমে কিভাবে নির্ধারণ করব? আচ্ছা, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা হসপিটালে, আপনি হসপিটালে কখনো ট্রিটমেন্ট নিতে গেছেন? জি স্যার। আচ্ছা, কি ট্রিটমেন্ট নিয়েছেন বলেন তো? হসপিটালাইজড ছিলেন কখনো? না, হসপিটালাইজড ছিলাম না, তবে একটা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা। আমি বলি তাহলে, হসপিটাল থেকে আপনি যে সেবাটা নিচ্ছেন, যখনই আপনার একজন রোগীকে, আপনি পেশেন্টকে আপনি ভর্তি করালেন, সেই পেশেন্টের জন্য আপনি ভর্তি করানোর সাথে সাথে একটা ভর্তি ফি দিতে হয়। তারপর আপনার 2-3 জন ডাক্তারের সাথে আপনি কনসালটেন্সি করতেছেন, মানে তাদের থেকে পরামর্শ নিচ্ছেন। জি রাইট। তাদের খরচটা আপনার ওখানে যুক্ত হচ্ছে। আপনি ওষুধ নিচ্ছেন, যুক্ত হচ্ছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন, যুক্ত হচ্ছে। আপনি যদি অ্যাডমিটেড হয়ে থাকেন, অ্যাডমিশন ফি নিচ্ছে। আপনি যদি অপারেশন করে থাকেন, অপারেশন থিয়েটারের ফি নিচ্ছে। তাহলে এইরকম একটা হসপিটাল এরকম হাজার হাজার ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে না? জি স্যার। তাহলে হাজার হাজার ক্লায়েন্টকে যদি সার্ভিস দেয়, তাহলে তাকে কি করতে হবে? কস্ট রেকর্ড গুলোকে আলাদা করতে হবে না? প্রত্যেকটার বৈশিষ্ট্য তো আলাদা, প্রত্যেকটাই তো ইউনিকনেস আছে না? আলাদা। হ্যাঁ, প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা, প্রত্যেকের সার্ভিস আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা, প্রত্যেকের এভরিথিং আলাদা। একটার সাথে একটা কোনোভাবেই মিলানো যাবে না। তাহলে আমি যদি হসপিটাল হই, তাহলে আমি ক্লায়েন্টকে যে সার্ভিস গুলো দিলাম, সেই সার্ভিসের কস্টটা তাকে আমি অ্যাসাইন করবো, তার থেকে এই কস্টটা আমি নিয়ে ফেলবো। ঠিক আছে? তাহলে সেখানে আমি কি এই যে কস্টিংটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি ডিটারমিন করে করে, এটাকে বলা হয় জব কস্টিং সিস্টেম। আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? জি স্যার। এখন মানে আমি রেকর্ডটা আলাদা রাখলাম, কস্টিং রেকর্ড তো অবশ্যই আপনাকে আলাদাভাবে মেনটেন করতে হবে, যেহেতু আপনি আলাদাভাবে ডিটারমিন করতে পারতেছেন, আইডেন্টিফাই করতে পারতেছেন, সেহেতু আপনি আলাদা করে নেবেন, করে নিয়ে আপনি এটাকে অ্যাসাইন করবেন। সেক্ষেত্রে এইখানে আপনি জব কস্টিং করবেন। এরকম শত শত ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনি জব কস্টিং আমরা সবসময় অ্যাপ্লাই করে থাকি। আপনি সিম্পল একটা টঙের দোকানে চা খেতে যান, আপনি চা খেলেন 10 টাকা, আপনি একটা বিস্কিট নিলেন 5 টাকা, আপনি একটা কলা খেলেন 10 টাকা, আপনি একটা বন রুটি খেলেন 5 টাকা। তাহলে আপনি যা নাস্তা করবেন সেই হিসেবে তো সে আপনাকে হিসেব করে বিল করবে, না এর থেকে বেশি করতে পারবে না কম করতে পারবে না। আপনি একজন ইউনিক কাস্টমার, তার জন্য আপনার সাথে আরেকজনের মিলবে না। আরেকজন চা খাবে, সিগারেট খাবে, অন্য কিছু খাবে, আরেকজন এসে চকলেট খাবে। তাহলে প্রত্যেকে তো আলাদা আলাদা কম্পোনেন্ট, তাই না? জি স্যার। তার মানে স্যার আলাদাভাবে হিসাব করতে হবে, আলাদাভাবে রেকর্ড মেনটেন করতে হবে, আলাদাভাবে কস্ট অ্যাকুমুলেট করতে হবে, আলাদাভাবে হিসাব রাখতে হবে, আলাদাভাবে অ্যাকুমুলেশন হবে। এই জন্য এখানে হচ্ছে জব কস্টিং এর নেচারটা মিলে যায়, এখানে জব কস্টিংটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। স্যার আমি তাহলে স্যার আর একটু ক্লিয়ার হই স্যার। যদি একটা গার্মেন্টস এর শার্ট তৈরি হয়, প্যান্ট তৈরি হয়, তাহলে শার্টের জন্য আলাদা রিকোয়ারমেন্ট, আলাদা কস্ট, প্যান্টের জন্য আলাদা, প্যান্টের জন্য জব কস্টিং, শার্টের জন্য জব কস্টিং, এরকম স্যার আলাদা। হ্যাঁ, আপনি যখন একটা গার্মেন্টসে যখন আপনি একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ম্যাচ করে তো আপনি প্রোডাকশন করতে পারবেন না। আপনি শার্টও করবেন, প্যান্টও করবেন, আপনি টি শার্ট করবেন, আপনি ক্যাপ করবেন, আপনি হ্যান্ড গ্লোভস করবেন। তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা, একসাথে কিন্তু এগুলো উৎপাদন করা সম্ভব কখনোই কোনোভাবে হয় না। সেই জন্য দেখবেন যে গ্রুপ অফ কোম্পানিগুলোর গার্মেন্টস যদি থাকে 20টা ফ্যাক্টরি 20 জায়গায়, এক একটা ফ্যাক্টরিতে এক এক নেচারের পণ্য উৎপাদন হয়, না হলে আপনি প্রোডাক্ট কস্ট আইডেন্টিফাই করতে পারবেন না। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে আরেকটু সামনের দিকে যাই। স্যার প্রসেস কস্টটা স্যার একটু স্যার এরকম
আচ্ছা, প্রসেস কস্টের আমরা এবার আমরা আপনি এই প্রশ্নটা এখন করেন না, আমরা আরেকটু সামনের দিকে গেলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন, দেন আমি আপনার কাছে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রসেস কস্টিং এর সিস্টেমের যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি, প্রসেস কস্টিং এ দেখবেন যে ম্যাটেরিয়াল কস্টটা বেশি হয়, ওভারহেড কস্ট তার থেকে একটু কম হয়, লেবার কস্টটা আরো কম হয়ে থাকে। এটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি না, এখানে ম্যাটেরিয়াল লেবার ওভারহেডের নেচারটা এরকম হয়, বাট একদম যে হুবহু একই রকম হবে তা কিন্তু না। আমরা একটু পড়ি, ডাইরেক্ট লেবার কস্ট may be small in comparison to other product cost in process costing system. তবে প্রসেস কস্টিং সিস্টেমে লেবার কস্টটা সাধারণত কম হয়ে থাকে, আবার সবসময় কম নাও হতে পারে, ঠিক আছে, বাট ইউজুয়ালি কম হয়ে থাকে। আচ্ছা, আমরা মার্ক গুলোকে একটু লক্ষ্য করতে পারি, এখানে কালার গুলো, ডাইরেক্ট লেবারটা হচ্ছে রেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা হচ্ছে ব্লু, তাই না? এখন এই দুটো কালারকে আমরা একসাথে বলি কনভার্সন কস্ট। আমরা প্রথম দিকে ক্লাসে শিখে আসছিলাম যে কনভার্সন কস্ট কাকে বলে। এই ম্যাটেরিয়াল কস্ট, সরি কি বলি, ডিরেক্ট লেবার ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ব্লু এবং রেড এই দুটোর যোগফলকে বলা হয় কনভার্সন। কনভার্সন কেন হয় সেটাও আমরা পড়ে আসছি, কারণ এই মেটেরিয়ালকে কনভার্ট করতে গেলে, মেটেরিয়ালকে যদি কনভার্ট করে ফিনিশ গুডসে রূপান্তর করতে চাই, ফিনিশ গুডসে আমি রূপান্তর করতে চাই, তাহলে আমার এই দুটো আইটেম লাগবে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড। এই দুটো ফোর্স দিয়ে যখন এই মেটেরিয়ালের সাথে আমি কম্বিনেশন করব, দেন আমি একটা প্রোডাক্ট পাবো, মেটেরিয়ালটা তখন প্রোডাক্টে রূপান্তরিত হবে। So direct labor and manufacturing overhead are often combined into one product cost called conversion. আমরা যখন প্রসেস কস্টিং করব তখন আমাকে বলা হবে যে আমার ম্যাটেরিয়াল কস্ট এত, কনভার্সন কস্ট এত, ঠিক আছে। এই আমরা হয়তো ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড নামেও পেতে পারি, অথবা এই দুটো না পেয়ে আমরা ইউজুয়ালি এই নামেও পেতে পারি, ঠিক আছে। এটা আমাদের জানা কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে জব কস্টিং সিস্টেম বা প্রসেস কস্টিং সিস্টেমের ফলো, মানে ইয়েটা কিভাবে হয়, ফ্লো চার্টটা কিরকম হয়। এটা আমরা এখানে একটা ফ্লো দেখি, এটা হচ্ছে একটা জব কস্টিং, এটা প্রসেস কস্টিং এর সাথে মিলে আমরা পরবর্তীতে আবারও একটু দেখবো। আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা যখন প্রসেসে দিব, প্রসেসটাতে কাজটা চলবে, কাজ শেষ হওয়ার পর এটা ফিনিশ গুডসে রূপান্তরিত হবে, ফিনিশ গুডসে রূপান্তরিত হলে সেটা কস্ট অফ গুডস সোল্ডে, যখন আমি বিক্রি করে দেব তখন কস্ট অফ গুডস সোল্ডে রূপান্তরিত হবে। আর এরপরে যদি আমি জব কস্টিং বলি, জবের ক্ষেত্রে আলাদাভাবে রেকর্ড মেনটেন করা হবে, ওয়ার্কিং প্রসেস না বলে সেটাকে আমরা জব হিসেবে ডিটারমিন করব। আর যদি প্রসেস কস্টিং সিস্টেম হয় আমরা প্রসেসে পাঠাবো। এখানে শুধু নামের একটু পার্থক্য, অন্য কোনো অ্যাক্টিভিটিতে কোনো পার্থক্য হয় না। জব কস্টিং এর ক্ষেত্রে আমরা জব ওয়াইজ আলাদাভাবে কস্ট গুলোকে ট্রেস করব, ইন্ডিভিজুয়াল জবে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করব, দেন কস্টিংটা পাবো। আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে আমরা পাবো না, সেক্ষেত্রে costs are traced and applied to departments in process costing system. এক ডিপার্টমেন্ট কতটুকু কস্ট কনজিউম করলো সেই হিসাবে ডিপার্টমেন্ট থেকে আমরা কস্টের রিপোর্টটা পাবো, এবং এখানে যখন কাজটা শেষ হয়ে যাবে দেন ফিনিশ গুডসে রূপান্তরিত হবে, ফিনিশ গুডসকে যখন আমরা বিক্রি করে দিব তখন কস্ট অফ গুডস সোল্ড হবে। আচ্ছা, আমরা একটু গার্মেন্টস এর উদাহরণ দিয়ে আবার একটু দেখি। ম্যাটেরিয়াল কোন একটা প্রসেসিং ডিপার্টমেন্টে পাঠালো, যেমন কাটিং ডিপার্টমেন্টে পাঠালো, কাটিং ডিপার্টমেন্টে যখন ম্যাটেরিয়ালটা যায় তখন কাটিং ডিপার্টমেন্টটা কি হয়, আস্তে আস্তে ফুলে ফেফে বড় হতে থাকে। এরপর সেখানে লেবার দিয়ে আমরা এটাকে কি করব, কাটিং এর কাজ শেষ করে দিব। কাটিং ম্যান যখন কাটিং করে দিবে, দেওয়ার পর সেখানে এই দুটো কাজ যখন চলতে থাকে তখন সেখানে কিন্তু কিছু ওভারহেডও সেখানে আমাকে অ্যাপ্লাই করতে হয়, যেহেতু এদের বেতন ভাতা, এদের আনুষঙ্গিক খরচ, আমার ফ্যাক্টরি খরচ সবগুলো কিন্তু ওভারহেড, এই ওভারহেড গুলো আমি এখানে দিতে থাকবো। তাহলে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই ডিপার্টমেন্টে দিয়ে যখন কাজ শেষ হবে তখন আমি অন্য ডিপার্টমেন্টে দিব, অথবা এই ডিপার্টমেন্টে যদি আমার ফাইনাল ডিপার্টমেন্ট হয়ে থাকে দেন সেটা ফিনিশ গুডসে রূপান্তরিত হবে।
এখন আমরা কস্টটা কোত্থেকে পাবো? এই ডিপার্টমেন্টের যিনি থাকবেন তার থেকে আমি ইনফরমেশনটা পাবো। ইনফরমেশনটা পেয়ে আমরা দেন কস্টিং এর কাজটা করব। আচ্ছা, আমরা এটার ফ্লো চার্টটা এটা আমরা না দেখি, আমরা আগে জার্নালগুলো একটু দেখবো। জার্নালগুলো আমরা একটু দেখলে দেন আমরা এরপরে আবার এখানে ব্যাক করব। আচ্ছা, সাইফুল সাহেবকে আমরা একটু বলি প্রসেস কস্টিংটা ক্ষেত্রে আমরা আরেকটু এক্সাম্পল দিই ওনাকে। যেমন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি কখনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভিজিট করে আসছেন? না স্যার, জানেন? জুট মিল এগুলো হ্যাঁ, জুট মিল ওখানে গেছিলাম। আচ্ছা, জুট মিলসেও কিন্তু সম্ভব। জুট মিলসে বেসিক্যালি কি তৈরি হয়? চট তৈরি হয়। হ্যাঁ, চট তৈরি, এটাই হচ্ছে মূল প্রোডাক্ট ওদের। চটের পর এরপরে ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি হয়, সেটা ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে। তাহলে জুট মিলে যদি প্রথমে ওনারা কি করেন, পাট কিনে নেন। পাট কিনে এনে পাটই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, তাই না? মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাট। পাটটা নিয়ে এসে এটাকে প্রথমে কি করা হয়, উইভিং এ দেওয়া হয়, বুনন করতে দেওয়া হয়, তাই না? এই পাট থেকে প্রথমে সুতো তৈরি হয়, এটা একটা ডিপার্টমেন্ট। সুতো তৈরি হওয়ার পর মানে আরেকটা ডিপার্টমেন্টে যায়, সেই ডিপার্টমেন্ট কি করে, চট তৈরি করে। চট তৈরি করার পর এটা কিন্তু এখানে শেষ। হয় চটটা আমি এক্সপোর্ট করে দিব অথবা মার্কেটে ছেড়ে দিব, অথবা এই চট থেকে আমরা কি তৈরি করব, ব্যাগ তৈরি করব, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমরা যখন এই পার্ট আমার মেইন র মেটেরিয়াল, এই র মেটেরিয়াল আমি ইনপুট হিসেবে দিচ্ছি, আমি কি একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট আলাদা, মানে এক ইউনিট থেকে আরেক ইউনিট কিন্তু আলাদা করা যায় না। একটা নির্দিষ্ট যাচ্ছে, একটা প্রসেস ফ্লো যাচ্ছে, সেখানে লেবার দিচ্ছি, আমি ওভারহেড দিচ্ছি, দেওয়ার পর যখন উইভিং শেষ, উইভিং ডিপার্টমেন্ট প্রসেস ডিপার্টমেন্টের সুতার যে ডিপার্টমেন্ট, এটার নাম কি জানি না, সেই ডিপার্টমেন্টে দিচ্ছেন। দেওয়ার পর সেখান থেকে সুতো তৈরি হচ্ছে, সুতো হওয়ার পর সেখান থেকে গিয়ে কি তৈরি হচ্ছে, চট তৈরি হচ্ছে। চটটা একটা ফাইনাল প্রোডাক্ট। কিন্তু আমি একটা স্টেজে কিন্তু একটা স্টেজ পার না হওয়া পর্যন্ত কিন্তু আমি আর আলাদা করতে পারি না। এখানে একদম পিওর প্রসেস কস্টিং সিস্টেমটা ফলো করা সম্ভব। ঠিক একই রকম ভাবে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও একই রকম ভাবে সম্ভব। আর অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও সম্ভব। আমি একটা নির্দিষ্ট র মেটেরিয়াল দিচ্ছি, একটা রেসিপি দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করতেছি, ওই প্রোডাক্টের রেশিও অনুসারে আমরা কস্টিংটা নির্ধারণ করে নিই, এবং বছর শেষে বা দিন শেষে বা মাস শেষে আমরা ডিপার্টমেন্ট গুলো থেকে কস্টের ইনফরমেশন গুলো নিয়ে নিই। ঠিক আছে? জি স্যার, তার মানে হচ্ছে প্রসেস কস্টে ফাইনাল মানে প্রোডাক্ট হয় না, কিন্তু ফাইনাল প্রোডাক্ট হয় না কেন? প্রসেস কস্টে, হ্যাঁ, প্রসেস কস্টিং সিস্টেমে ফাইনাল প্রোডাক্ট একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট পার হলে, একটা দুটো তিনটা ডিপার্টমেন্ট পার হয়ে যখন আপনি ফাইনাল প্রোডাক্ট পাবেন, সেখানে অনেকগুলো ফাইনাল প্রোডাক্ট পাবেন। আপনি যখন চট তৈরি করতেছেন, সেখানে লক্ষ লক্ষ ফিট আপনার কি তৈরি হচ্ছে, পার্ট তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট তো তৈরি হচ্ছে না, একটা সিঙ্গেল ইউনিট তো তৈরি হচ্ছে না, বা যার একটা ইউনিকনেস আছে, এরকম কি তৈরি হয় নাকি একটা একই টাইপের প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং হোমোজেনিয়াস প্রোডাক্ট তৈরি হচ্ছে? জি, ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট দরকার নাই, আমরা এটাতে আসতেছি একটু পরে। আমরা একটু কম্বিনেশন করে পড়বো জার্নালটা আমরা শেখার জন্য। জব কস্টিং থেকে আমরা একটু জার্নালগুলো একটু দেখে নিই। আমরা এই জার্নাল সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত। আমরা যখন র মেটেরিয়াল ক্রয় করি আর রেকর্ডেড ইন ইনভেন্টরি অ্যাকাউন্ট, তাহলে র মেটেরিয়াল যদি আমি পারচেজ করে থাকি, তাহলে র মেটেরিয়াল অ্যাকাউন্ট বা র মেটেরিয়াল ডেবিট, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
অথবা অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় আমরা করতে পারি হচ্ছে ক্যাশ অথবা ব্যাংক। ঠিক আছে না? এই জার্নাল নিয়ে কারো কোনো আপত্তি নেই তো না? না স্যার। না আচ্ছা আচ্ছা ঠিক জি করিম ভাই। আমাকে আর 1-2 মিনিট সময় এলাও করতে হবে। আচ্ছা সময় না, আমি একটু শেষ করি এটা দিয়ে, এরপরে আমি 2 মিনিটের একটু সময় নিব আপনাদের থেকে। তাহলে র মেটেরিয়াল কিনলে আমরা এই জার্নালটা দেই। আমরা যদি এই র মেটেরিয়ালটাকে প্রসেসে অ্যাপ্লাই করি বা প্রসেসে ট্রান্সফার করে দেই, যখন ইনভেন্টরি থেকে র মেটেরিয়ালটা ফ্লোরে চলে যায়, প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে যায়, তখন আমরা কি করি, ওয়ার্ক ইন প্রসেসকে আমরা ডেবিট করে নিই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে ডেবিট করি কি জন্য, যে যেটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, যেটাকে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসাবে ট্রিট করে থাকি। যদি এরকম কোনো র মেটেরিয়ালকেও যদি আমরা প্রসেসে দিয়ে থাকি তখন সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলি, দেন র মেটেরিয়ালটাকে ক্রেডিট করি। আবার দেখি র মেটেরিয়াল যখন আমি ক্রয় করি, র মেটেরিয়াল ডেবিট, র মেটেরিয়ালকে যখন আমি ট্রান্সফার করে দিই আরেকটা ডিপার্টমেন্টে অথবা প্রোডাকশন ফ্লোরে অথবা আমি কোনো একটা জবে অ্যাসাইন করে দিই, তখন ওয়ার্কিং প্রসেস অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট হবে। এরা রিসিভ করতেছে তখন এই দুটো ডিপার্টমেন্ট। আবার যখন ওই প্রসেস ডিপার্টমেন্টে কে অথবা আমরা যখন লেবার গুলোকে অ্যাসাইন করি, ডিরেক্ট লেবার হলে সেটা ওয়ার্কিং প্রসেস হয়, ইনডাইরেক্ট লেবার হলে, ইনডাইরেক্ট লেবার হলে তখন সেটা হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর ক্রেডিট হয় কি, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল। স্যার স্যার হচ্ছে আমরা যখন র মেটেরিয়াল যখন আমরা দিব স্যার, যেটা ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা বলি, সেটা দিলে ওয়ার্কিং প্রসেস, আর যদি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে লিখবো স্যার। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমরা ওভারহেডে ট্রিট করি, ওভারহেডে রেকর্ড হিসেবে থাকবে আর কি। স্যার আপনার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা কোথায় পড়েন না? না স্যার, আমরা যখন ডিরেক্ট ম্যাটেরিয়াল দিচ্ছি ওটা তো আমরা প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছি, কিংবা আমরা ধরেছি সাপোজ যখন কোনো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল নিচ্ছি ওটাও কি আমরা প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছি না, মানে সেই হিসেবে কি ওয়ার্কিং প্রসেস? না, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমরা যেটাকে আমরা কিন্তু প্রথম দিকের ক্লাস এগুলো পড়ে আসছি, একদম বিস্তারিত পড়ে আসছিলাম, যে ম্যাটেরিয়ালটাকে আমি প্রসেসে আইডেন্টিফাই করতে পারছি না সেটাকে আমরা ইয়েতে ট্রান্সফার করে দিই, ওভারহেডে ট্রান্সফার করে দিই। আপনি কি আমাদের ওই যে প্রথম দিকের ক্লাসগুলোতে ছিলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আসি অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো হয়ে থাকে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বা ইনডাইরেক্ট লেবার ছাড়াও আর অনেকগুলো খরচ ওভারহেড হিসেবে আমরা ট্রিট করি যেগুলোকে, সেগুলোর জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট হয়। অ্যাকাউন্টস পেয়েবল অথবা ট্যাক্স পেয়েবল, অন্যান্য যে খরচগুলো আছে সেগুলোকে, যেমন ডেপ্রিসিয়েশন একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তখন আমরা কি জার্নাল দিতাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস জায়গা হবে কি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। অথবা আমি ইন্স্যুরেন্স দিচ্ছি, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। অথবা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, অথবা প্রপার্টি ট্যাক্স দিচ্ছি, সেগুলোকে আমি ডেবিট করে দিই এবং পেয়েবলটাকে আমরা ক্রেডিট করতেছি। অন্যান্য খরচ যত খরচ দিচ্ছি আমার জন্য তখন পেয়েবল ক্রিয়েট হচ্ছে। এই খরচ সবগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি এগুলো ট্রিট হবে। মানে যত খরচই ফ্যাক্টরিতে সংগঠিত হয় সে সবগুলো খরচ আমরা চার্জ করি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার সহ আরো যে নামগুলো আমরা বিভিন্ন সময় পড়ে আসছি সবগুলোই ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা ট্রিট করে থাকি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা ম্যাটেরিয়াল প্রসেসে দিলাম, লেবার প্রসেসে দিলাম, দেন অন্যান্য খরচগুলো যেগুলো আমরা প্রসেসকে আইডেন্টিফাই করতে পারি না সেগুলো আমরা কি করি, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে ট্রিট করি। ম্যানুফ্যাকচারিং এটা করার পর যখন প্রোডাকশনটা শেষ হয়ে যাবে তখন আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে সেগুলো রাখতে পারবো না, তখন আমরা কি করি, আবার প্রসেসকে ডেবিট করে দিই, ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আমি ক্রেডিট করে দিই। তখন কি হয়, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ক্লোজ হয়ে যায়। ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ক্লোজ হয়ে কিসে ঢুকে যায়, প্রসেসের মধ্যে ঢুকে যায়। টাকাটা কোথায় ঢুকে যায়, প্রসেসের মধ্যে ঢুকে যায়। তাহলে প্রসেসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল দিলাম, লেবার দিলাম
এবং একটা স্টেজে গিয়ে আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাও সেখানে অ্যাসাইন করে দিলাম। দেওয়ার পর এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর কাজ শেষ, আমাদের প্রসেসের কাজ শেষ। এরপর কি হবে, প্রসেসটা ক্লোজ হবে। আমরা এই পেজটা একটু স্কিপ করে যাই। এরপরে দেখেন যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে জবস অর্থাৎ যখন প্রসেস কমপ্লিট হবে তখন এটা তখন সেটাকে আমরা কি করব, ফিনিশ গুডসে রূপান্তরিত হবে। তখন ফিনিশ গুডস ডেবিট হবে, ওয়ার্কিং প্রসেস ক্রেডিট হবে। প্রসেসটা ক্লোজ করে দিলাম, ফিনিশ গুডসে রূপান্তর করলাম। যখন এটাকে আমি বিক্রি করে দিব এই ফিনিশ গুডসটাকে, তখন আবার দুটো জার্নাল, একটা হচ্ছে সেলস এর জন্য আলাদা জার্নাল, এটা আমরা সবাই জানি যখন কোনো সেলস সংগঠিত হয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অথবা অ্যাকাউন্টস রিসিভেবল এর জায়গায় আমি ক্যাশ লিখতে পারি, ব্যাংক লিখতে পারি, যেটা সংগঠিত হবে যেভাবে সংগঠিত হবে সেভাবে। আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশ গুডস ক্রেডিট। আমি যেটা প্রসেস কমপ্লিট করে ফিনিশ গুডসে রাখলাম সেটা ফিনিশ গুডস থেকে কস্ট অফ গুডস সোল্ডে রূপান্তরিত হলো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট হলো। আচ্ছা, ফিনিশ গুডস ক্রেডিট হলো। তাহলে আমরা এভাবে আমরা এটাকে করে নিতে পারি। আচ্ছা, এরপরে এর মাঝখানে আমরা 2-3টা আরো জার্নাল দেখলাম। এগুলো হচ্ছে পিরিয়ড এক্সপেন্সেস। আমরা যদি কোম্পানির স্যালারি দিতে থাকি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস করতে থাকি, অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা রেকর্ড থাকে। এগুলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের সাথে ইনভলভ না, এগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। এটা আমরা সবাই জানি। এভাবে কিন্তু এই খরচগুলোকে আমরা রেকর্ড করে থাকি। এই মুহূর্তে এটা না জানলেও চলবে। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু রিক্যাপ করি যে ম্যাটেরিয়াল কিনলে ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আমরা জানি। ম্যাটেরিয়ালটাকে যখন ওয়ার্ক ইন প্রসেসে দিয়ে দিব ওয়ার্ক ইন প্রসেস ডেবিট হবে। লেবারকে যখন ওয়ার্ক ইন প্রসেসে আমি চার্জ করব তখন ওয়ার্ক ইন প্রসেস ডেবিট হবে। যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলোকে প্রসেসে দিব তখন প্রসেস আবার ডেবিট হবে। যখন প্রসেসটা শেষ হবে, ফুলে ফেফে বড় হতে থাকবে, তখন সে যখন আমাকে ডেলিভারি দিবে তখন আমি কি করব, ফিনিশ গুডস ডেবিট, ওয়ার্ক ইন প্রসেস ক্রেডিট। প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি কি করব, বিক্রি করব। বিক্রি করলে আমার দুটো জার্নাল। এটা হচ্ছে আমার টোটাল একটা কস্টিং এর ফ্লো। একই রকম ফ্লো আমরা ওয়ার্কিং এই প্রসেস কস্টিং সিস্টেম আমরা ফলো করি, বাট একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স হচ্ছে যদি একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে হয় তখন জার্নালের মাধ্যমে সেখানে ট্রান্সফার করতে হয়। স্যার 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 প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দেখলাম স্যার, এটা কিভাবে হলো স্যার? প্রিপেড আচ্ছা, আপনি যদি ইন্স্যুরেন্স প্রিপেড না লিখে আপনি ইন্স্যুরেন্স পেমেন্ট করলেন আগামী 1 বছরের জন্য, জার্নাল কি দিবেন? তাহলে স্যার আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট ডেবিট আর সব 1 বছর করলে তো স্যার অ্যাডভান্স করলে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স স্যার আমরা ডেবিট দিব আর ক্যাশ ক্রেডিট দিব স্যার, যদি 1 বছরের জন্য অ্যাডভান্স করে থাকি স্যার। জি, যখন এটা কনজাম্পশন হয়ে গেল, বছর শেষ হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি 3 বছরের জন্য দিলেন। প্রথমে যখন আপনি ডেবিট হবে আর প্রিপেড ইন্স্যুরেন্সটাই ক্রেডিট হবে স্যার, জি, মানে কাজটা ইনকার হয়ে যাওয়ার পরে স্যার। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আপনি ক্রেডিট করলেন না? জি স্যার, জি স্যার। যখন খরচটাকে আপনি অ্যাসাইন করতেছেন তখন আপনি এক্সপেন্সেস করতেছেন, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ওভারহেডের জন্য। তখন আপনারা জার্নাল লিখবেন হচ্ছে ওভারহেডের খাতায় আপনি সেটা লিখবেন ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, এটা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, তাই না? জি স্যার, থ্যাংক ইউ। মানে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট না করে প্রিপেড ইন্স্যুরেন্সের জায়গায় রাখলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এর জায়গায় আমি লিখলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য যা যা খরচ হচ্ছে সবই কিন্তু আমি তখন এগুলোকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে ট্রিট করতেছি। এখানে আমরা এবার প্রসেস ফ্লোটাকে একটু মিলিয়ে দেখি, যেহেতু আমরা আগের জিনিসগুলো জানলাম। আপনি যখন ম্যাটেরিয়াল পারচেজ করেন তাহলে ম্যাটেরিয়ালটা কি হয়, পারচেজ ডিপার্টমেন্ট ডেবিট হয়, তাই না? ম্যাটেরিয়াল ডেবিট পাশে আমি লিখলাম। ম্যাটেরিয়াল যখন আপনি প্রসেসে দিয়ে দিলেন তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা তখন ম্যাটেরিয়াল তখন কি হয়েছে, ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে গেল। নিলোকে প্রসেস ডিপার্টমেন্ট, প্রসেস যখন শেষ, প্রসেস ডিপার্টমেন্ট 1, যদি প্রসেস ডিপার্টমেন্ট 1 থেকে আপনি কমপ্লিট করেন সেটা আলাদা, এবং একই ম্যাটেরিয়াল আপনি প্রসেস 1-এও দিলেন, ডিপার্টমেন্ট 1-এও দিলেন, 2-তেও দিলেন, 3-তেও দিলেন, যেভাবে দেন না কেন, তাহলে কি হবে, যে ডিপার্টমেন্টকে দিচ্ছেন ওয়ার্ক ইন প্রসেস আমি বলছিলাম ডেবিট, তখন হবে কি ওয়ার্ক ইন প্রসেস ডিপার্টমেন্ট এ ডেবিট, ডিপার্টমেন্ট বি ডেবিট, ডিপার্টমেন্ট সি ডেবিট। ঠিক আছে, এভাবে আমরা করে নিতে পারি। আচ্ছা, এরপরে আসেন, যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়, আমরা এখানে আবার যত ধরনের ওভারহেড হয়, ওভারহেড সবগুলো কিন্তু ডেবিট হবে। যখন আমি অ্যাপ্লাই করব তখন সেটা ক্রেডিট হয়ে যাবে,
এবং অ্যাপ্লাই করলে আমি প্রসেস ডিপার্টমেন্টে যেগুলোকে আমরা ট্রান্সফার করব। দেখেন এই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় যাচ্ছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ইনডাইরেক্ট লেবার এটাও কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আসছে। এটা যখন আমরা এটা কিন্তু লেজারের একটা ফ্লো দেখতেছি আমরা, এটা আমরা একটা লেজারের ফ্লো দেখতেছি, জার্নালের পর লেজার। জি হ্যাঁ, জার্নালের ফর লেজারের ফ্লো। এই ফ্লো গুলো কিন্তু আপনারা জানেন, আমি আবার এখানে ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমরা মনে হয় খুব বেশি সময় এখানে না দেওয়াটাই বেটার। যদি কেউ জার্নাল না জানেন এরপরে লেজারে কিভাবে পোস্টিংটা না দেন তাহলে আমাকে কিন্তু মানে কষ্ট হবে আর কি আপনাদেরকে বুঝাইতে। আচ্ছা, ডিপার্টমেন্ট 1 থেকে B তে গেলে কি হবে? ডিপার্টমেন্ট ওই যে ডিপার্টমেন্ট রিসিভ করতেছে সেই ডিপার্টমেন্ট ডেবিট, যে ডিপার্টমেন্ট দিয়ে ফেলতেছে সে ক্রেডিট। ঠিক আছে না? ওয়ার্কিং প্রসেসে আমরা যখন ম্যাটেরিয়াল দিলাম, লেবার দিলাম, ওভারহেড দিলাম, অলওয়েজ ডেবিট হতেছে। যিনি গ্রহণ করতেছেন তিনি ডেবিট হচ্ছেন, যখন তিনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন তখন তিনি ক্রেডিট হয়ে যাচ্ছেন। তাহলে আমি যদি ডিপার্টমেন্ট কোন একটা ডিপার্টমেন্টকে আমি দিতে থাকলাম ডেবিট 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 হতে থাকলো, যখন ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিব তখন সে হয়ে যাবে ক্রেডিট, এবং যিনি রিসিভ করবেন তিনি হয়ে যাবেন ডেবিট। আচ্ছা, আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি কস্ট ফ্লো। একই রকম ভাবে আমরা এটা দেখবো না, এটা আপনারা আবার দেখবেন। এই পর্যায়ে আমাকে একটু সময় দেন, 1 মিনিট। ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিটটা আমি আপনাকে এরপরে আমরা প্রসেস কস্টিং এর মধ্যে ঢুকবো। এতক্ষণ পর্যন্ত প্রসেস কস্টিং এর ভিতরে আমরা ঢুকি নাই। 1 মিনিট আমার একটু সময় দিবেন। জি স্যার। সরি, আমার আসলে একটু বেশি ইমার্জেন্সি ছিল, যার কারণে একটু সময় নিতে হলো আপনাদের থেকে। আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন, এখন আমরা প্রসেস কস্টিং এর মধ্যে ঢুকলাম। প্রসেস কস্টিং এর আমাদেরকে কয়েকটা কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। প্রসেস কস্টিং এর 3টা পার্ট। একটা হচ্ছে যে কি প্রসেস কস্টিং এর কোয়ান্টিটি গুলোকে আমরা মিলাবো। আমি কত ইউনিট দিয়ে শুরু করলাম, কত ইউনিট প্রোডাকশন করলাম, আমার অন হ্যান্ডে কতটুকু প্রোডাকশন রয়ে গেছে বা কত ইউনিট রয়ে গেছে, এটাই হচ্ছে প্রোডাকশনটাকে আমি মিলাবো বা আমার ইউনিট গুলোকে আমি মিল করিয়ে নেব। এটাকে বলা হয় কোয়ান্টিটি রিকনসিলিয়েশন অথবা কোয়ান্টিটি শিডিউল অথবা কোয়ান্টিটির একটা হিসাব, কোয়ান্টিটি অ্যাকাউন্ট আমরা এটাকে বলতে পারি। এক একটা বইতে এক এক নামে বলে। এটা মূলত হচ্ছে যে কি আমি কত ইউনিট আমার হাতে ছিল, কত ইউনিট নতুন করে যুক্ত করলাম এবং কত ইউনিট শেষ করলাম, এরপরে কত ইউনিট হাতে রয়ে গেছে। এই জিনিসটা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন। আমি একটা ফ্লোরে যখন প্রোডাকশন করি তখন দেখা যায় যে কিছু ইউনিট আমি প্রোডাকশন শেষ করতে পারি না, মাস শেষে যখন আমি অ্যাকাউন্ট ফর করি, আমি যখন হিসাবটা ক্লোজ করে দেই তখন দেখা যায় যে ওই কিছু ইউনিট ইনকমপ্লিট ইউনিট আমার হাতে থেকে যায়। এই ইনকমপ্লিট ইউনিট কতগুলো আছে এটার একটা হিসেব আমাকে করে নিতে হয়, তাহলে আমরা একটা কস্টিং এভারেজ কস্টিং এ যেতে পারি। আচ্ছা, এটাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন। ইকুইভ্যালেন্ট ইউনিটস আর পার্শিয়ালি কমপ্লিট and are part of work in process inventory. ইকুইভ্যালেন্ট ইউনিটকে বলা হয়ে থাকে যে আমি বললাম যে ইনকমপ্লিট রয়ে গেছে, কিন্তু আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারি যে কি এটা পার্শিয়ালি কমপ্লিট করা হয়েছে। আমি যদি একটা শার্ট তৈরি করতে যাই, এটার কাটিং শেষ, সুইং হয়ে গেল, তাহলে এটার 60% কাজ শেষ হয়ে যাবে, 70% কাজ শেষ হয়ে গেল, এরপর ওয়াশিং, ফিনিশিং এন্ড দেন প্রসেস প্যাকিং ডিপার্টমেন্টে চলে যাবে। যদি এইরকম শত শত প্রোডাক্ট আমার হাতে থেকে যায় তাহলে আমার কস্টিং বের করতে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট করে নিতে হবে। কতটুকু কমপ্লিট হলো, আমি কতটুকু কমপ্লিট করে নিলাম সেই জিনিসটা আমাকে বের করে নিতে হয়। Partially completed products are expressed in terms of smaller number of fully completed unit. এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এই গ্লাসে অর্ধেক পানি আছে, আমরা বলতে পারি যে অর্ধেক খালি আছে, দুটোই বলতে পারি। তাহলে অর্ধেক যদি পূর্ণ থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারি, মানে হাফ কাপ অফ ওয়াটার এখানে আছে বা হাফ কাপ অফ মিল্ক এখানে আছে। তাহলে হাফ কাপ অফ মিল্ক তো আমার জন্য মিল্ক, এটাও তো আমাকে কোয়ান্টিটি হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে হাফ কাপ মানে হচ্ছে 0.5,
যদি এরকম হাফ কাপ দুটো থাকে তাহলে আমি বলে দিতে পারি আমার কাছে নাম্বার 1 আছে বা একটা ইউনিট আছে, কমপ্লিট 1 ইউনিট আছে। এই যে এক্সপ্রেশনটা আমরা দেই এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইউনিট। Two half completed products are equivalent to one completed products. So যদি 10,000 এরকম ইউনিট থাকে যার 70% কমপ্লিট করা আছে তাহলে আমরা বলতে পারি যে এটা 7,000 ইউনিট কমপ্লিট করা আছে। এইটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন। আমরা এই পর্যায়ে আপনাদের থেকে একটু শুনতে পারি যে ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো কিনা। এই একটু ক্লিয়ার হলে আমরা কোয়ান্টিটি শিডিউলের অর্ধেকটা জেনে যাব, এরপরে বাকি অংশ দেখব। একটু জানলে আমরা বলতে পারি যে প্রসেস কস্টিং এর 3 ভাগের 1 ভাগ কাজ শেষ। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা দুজন থেকে শুনলাম, আমাদের কমপ্লিট হয়ে গেছে। পার্সেন্টেজ হিসাবে আমরা পুরোটার হিসাব করব, তাই না স্যার? জি 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 জি। আপনি যদি একটা কাজের 70% করে ফেললেন তার মানে তো আপনি দুটো কাজ করতেছেন প্যারালালি। তাহলে আপনি দুটো কাজ প্যারালালি করতেছেন, একটার 50% করলেন আর একটার 50% করলেন। তাহলে এটাকে যদি ইকুইভ্যালেন্ট করতে চান তার মানে আপনি ধরে নিতে হবে আপনি একটা কাজ কমপ্লিট করে ফেললেন। জি স্যার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ফর দ্য কারেন্ট পিরিয়ড জোন্স স্টার্টেড 15,000 units and completed 10,000 units, leaving 5,000 units in process and 30% complete. So how many equivalent unit of production did Jones had for the period? বলা তো দেখি, এটা আপনাদের পারবে 11,500 স্যার। 11,500 11,500 11,500 আর 11,500 পার্থক্য কি আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমি 10,000 ইউনিট 15,000 দিয়ে আমি স্টার্ট করলাম, 10,000 আমরা কমপ্লিট করে ফেললাম, আর 5,000 ইউনিট আমার হাতে রয়ে গেছে যার 30% কমপ্লিট। তাহলে 5,000 এর 30% যদি যোগ করে নিই তাহলে হয় 11,500 ইকুইভ্যালেন্ট ইউনিট। ঠিক আছে? আচ্ছা, এই একটু যদি আমরা জানি ইকুইভ্যালেন্টের কাজ আমাদের হয়ে গেছে, এরপর ক্যালকুলেটিং এন্ড ইউজিং ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট। যদি ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা পেয়ে যাই তাহলে আমরা কিন্তু কি বের করতে পারবো? প্রোডাক্ট কস্ট বের করতে পারবো। তাহলে কিভাবে প্রোডাক্ট কস্ট বের করব আমরা? আমার টোটাল কস্ট যদি আমার জানা থাকে, এই 11,500 ইউনিট তো আমি যে খরচটা করলাম এই 11,500 জন্য, এই কস্টটা যদি আমার জানা থাকে, কস্ট ফর দ্য পিরিয়ড যদি আমার জানা থাকে, এবং সেই কস্টকে যদি ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে আমি ভাগ করে নেই তাহলে আমি পার ইউনিটের কস্টটা পেয়ে যাই। আমরা কি বুঝতে পারলাম? স্যার। জি স্যার। আমি প্রথমে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করলাম, এরপরে আমার জানতে হবে যে কি এই ইকুইভ্যালেন্ট ইউনিটের জন্য আমার ম্যাটেরিয়াল কস্ট কত গেল, লেবার কস্ট কত গেল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত গেল। তিনটার কস্ট যোগ করলে আমি কস্ট ফর দ্য পিরিয়ড পেয়ে যাব। টোটাল কস্ট আমাদের কত খরচ হলো আমি সেটা জেনে যাব। জানার পর ওই কস্টকে যদি আমি ইউনিট দিয়ে ভাগ করি, ইউনিটের জায়গায় আমরা বলছি এখানে ইকুইভ্যালেন্ট ইউনিট। আগে বলতাম ইউনিট, এখন বলতেছি ইকুইভ্যালেন্ট ইউনিট। ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা আরো দুটো জিনিস শিখে ফেললাম, টোটাল দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে বের করতে হয়, এরপরে হচ্ছে কস্ট কিভাবে আমরা বের করব। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। নাও assume that Jones incurred 27,600 in production cost। তার প্রোডাকশন কস্ট হলো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড মিলে প্রোডাকশন কস্ট হলো 27,600 টাকা ফর দা 11,500 ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ জনস কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট ফর দা পিরিয়ড? বলেন তো দেখি। 2.4 স্যার। 2.4 স্যার। সিম্পল। তাহলে প্রসেস কস্টিং শিখে ফেলতেছি, তাই না? জি স্যার, আমরা শিখে গেছি। এখন যারা মনে করছে স্যার প্রসেস কস্টিং পারবো না, কিন্তু তারাও শিখে ফেলতেছেন আর কি। আচ্ছা, তাহলে প্রসেস কস্টিং এর ভিতরে আমরা ঢুকতে থাকলাম, প্রসেস কস্টিং এর কিছু অংশ আমরা শিখলাম। প্রসেস কস্টিং এর মধ্যেই আবার দুটো মেথড, একটা হচ্ছে এভারেজ মেথড আর একটা হচ্ছে ফাইফো মেথড। এভারেজ মেথডে আমরা করি কি,
আমরা করি হচ্ছে যে কি সবগুলোকে যোগ করে একটা এভারেজ করে নেই, সিম্পল বুঝলে। আর যদি ফাইফো মেথড করে থাকি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা আমরা ইনভেন্টরির ক্ষেত্রে করতাম না, ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফাইফো অথবা লিফো করতাম না, LIFO অথবা FIFO। ফাইফোতে লিফোতে কি করা হয়, আলাদা আলাদা ডিস্টিংক্ট ওয়েতে কস্টিং গুলো রেকর্ড হয়। এখানেও যদি ফাইফো করা হয় তাহলে কস্ট গুলোকে আলাদা আলাদা রেকর্ড রাখতে হবে। আমরা যে এখানে একটা কাজ করলাম যে ২৭,৬০০ টাকা আমি পেলাম, এটা কিন্তু আমি এভারেজ করে নিলাম, আমি আলাদা আলাদা ডিস্টিংক্ট ভাবে রেকর্ড রাখিনি। আমার ওপেনিং ইনভেন্টরির জন্য কত খরচ হলো, এই পিরিয়ডে কত স্টার্ট হলো তার জন্য কত খরচ, এবং ক্লোজিং এ কত রয়ে গেল এটার জন্য কত খরচ, আলাদা আলাদা ভাবে কোনো কিছুই করি নাই, একদম স্পেসিফিক এভারেজ করে নিলাম। ২৭,৬০০ টাকা হয়ে গেল, ১১,৫০০ হচ্ছে আমার ইউনিট, ভাগ করলে আমি একটা কস্টিং পেয়ে গেলাম। আচ্ছা, ওয়েটেড এভারেজ মেথডের বৈশিষ্ট্য কি, মেক্স নো ডিস্টিংশন বিটুইন ওয়ার্ক ডান প্রায়োরিয়ড এন্ড কারেন্ট পিরিয়ড। এটা আমরা এই মুহূর্তে বুঝবো না, যারা প্রসেস কস্টিং বুঝি না তাদের বোঝার দরকারও নেই, আমি পরে এসে আবার আপনাদেরকে বুঝাবো। এইটা হচ্ছে আমরা একটা ব্লেন্ডিং করে একটা কস্টিং বের করি, যেটা আমাদের জন্য ইজি হয়। আর ফাইফোটা আমাদের জন্য একটু কঠিন হয়, এটা আমরা পরে বুঝবো। অঙ্কটা করলে এভারেজ মেথডটা কি আমরা বুঝে যাব। আচ্ছা, আমরা কোয়ান্টিটি শিডিউল আজকে বোঝার পর প্রসেস কস্টিং কে আসসালামু আলাইকুম বলবো। আমরা দেখেন কোনো একটা ডিপার্টমেন্ট যখন আমি চালাই, সেই ডিপার্টমেন্টে দেখেন ওয়ার্ক ইন প্রসেস কত, এবং প্রসেসে কিছু আইটেম নিয়ে আমি স্টার্ট করি, এরপরে নতুন করে কিছু যুক্ত করি, যুক্ত করার পর আমরা কি করি, সারা মাস কাজ করতে থাকি, মাস শেষে গিয়ে কিছু ওয়ার্ক ইন প্রসেসে পণ্য থেকে যায়, ম্যাটেরিয়াল থেকে যায়, বা যে কাজটা আমরা করতেছিলাম সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারি না। এই শিডিউলটা মিলানো বা এই কোয়ান্টিটির মিলকরণটাকে বলা হয় কোয়ান্টিটি শিডিউল। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। একটা কোম্পানি তার ৩০০ ইউনিট তার হাতে ছিল, মাসের ১ তারিখে ৩০০ ইউনিট ছিল, যার 40% ম্যাটেরিয়াল কমপ্লিট করা আছে, 20% কনভার্সন কস্ট কমপ্লিট করা আছে, এবং ওই মাসে জুন মাসে আমি আরো ৬,০০০ নতুন ইউনিট সংযুক্ত করলাম। তাহলে কত হয় বলেন তো? ৩০০ ইউনিট, ৩০০টা শার্ট তৈরি করার ইনগ্রেডিয়েন্টস মাসের প্রথমে ছিল, যার কিছুটা কমপ্লিট করা আছে, আরো ৬০০টা শার্ট তৈরি করার জন্য আমি নতুন করে স্টার্ট করলাম। তাহলে ওই জুন মাসে আমার টোটাল অ্যাক্টিভিটি কত? ৬,৩০০। ৬,৩০০। আমার কাছে পকেটে ৩০০ টাকা আছে, মাম্মা আমাকে আরো ৬,০০০ টাকা দিলেন, তাহলে আমার কাছে কত হলো? ৬,৩০০ হলো। ঠিক আছে, এই ৬,৩০০ টাকাই আমি খরচ করব, এই ৬,৩০০ টাকাই প্রসেস করে আমি ফিনিশ গুডস বানাবো। এখন মাস শেষে গিয়ে দেখা যাচ্ছে যে কি ওই ৬,৩০০ থেকে ইউনিটস কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড টু অ্যানাদার ডিপার্টমেন্ট, এটা কমপ্লিট করে আমি আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিলাম হচ্ছে ৫,৪০০। তাহলে ৬,৩০০ থেকে যখন ৫,৪০০ কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি থাকে কত? ৯০০। ৯০০ই সে বলতেছে, আর বেশি বলে নাই। বেশি কি বলছে? না, এটা একটা প্রশ্ন। ৩০০ আপনার কাছে ওপেনিং এ আছে, ৬,০০০ নতুন করে সংযুক্ত করলেন, ৬,৩০০ হলো, তার থেকে ৫,৪০০ আপনি ফিনিশ গুডসে রূপান্তরিত করলেন অথবা অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করলেন। অন্য ডিপার্টমেন্টে কখন ট্রান্সফার হয়? যখন আপনার কাজ শেষ হয়ে যায়, তখন আপনি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে পারবেন, আদারওয়াইজ না। সো ৬,৩০০ থেকে যখন ৫,৪০০ ফিনিশ গুডসে রূপান্তরিত হয়ে যায়, তাহলে প্রসেসে থেকে যায় কত? ৯০০। তাহলে কোয়ান্টিটিটাকে আমি মিলাইলাম না? জি স্যার। কোয়ান্টিটির মিলকরণ হয়ে গেছে। এখন আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটে যাব। স্যার পার্সেন্টেজ গুলো বুঝি নাই, পার্সেন্টেজ গুলো আমরা বলি। আপনি শার্ট তৈরি করতেছেন, শার্ট তৈরি করতে গেলে প্রথমে কাটিং ডিপার্টমেন্টে আসবে। কাটিং ডিপার্টমেন্টে কি আসে? কাপড় আসে, তাই না? বড় বড় লম্বা লম্বা গজে গজে কাপড় আপনাকে দিতে থাকবে, আপনি কি করবেন? কাটতে থাকবেন, ঠিক আছে না? কাইটে আপনি কি করবেন? কাটিং শেষ, আপনি সুইং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। আপনার কাটা 100% শেষ হইলেই তো সুইং ডিপার্টমেন্টে যাবে, আদারওয়াইজ তো যাবে না। আচ্ছা, আপনি কাটতে গিয়ে কোন আপনি একটা ব্লেজার তৈরি করতেছেন, ওইটার কাটিং করতে তো 2 দিন সময় লাগে।
ব্লেজারের কাটিংটা করতে তো 2 দিন সময় লাগবে না? জি আচ্ছা, যদি লাগে আপনি এই মাস হচ্ছে জুন মাসের 30 তারিখে আপনি ইনভেন্টরি করতে গেছেন। যখন আপনি করতে গেলেন দেখলেন যে 300টা শুট, 300টা ব্লেজার এখন পর্যন্ত 100% কাটিং কমপ্লিট হয় নাই। 100% কাটিং কমপ্লিট হয় না, কিছু তো কমপ্লিট হলো, কিছু তো হলো, তাই না? জি তাহলে 40% আমি ধরে নিলাম যে আমি একটা অ্যাসেস করলাম, ধারণা করলাম, বা ইঞ্জিনিয়ারকে বা ওই যে মাস্টার আছে তার থেকে আমি রিপোর্ট নিলাম যে ভাই কতটুকু কমপ্লিট হলো বলেন, বলে যে 40% কমপ্লিট। তাহলে 300টা ইউনিটের 40% কমপ্লিট হয়ে গেল না? জি স্যার আবার এই 300-র সাথে আপনি আরো 6000 যোগ করলেন, 6000 ব্লেজার আপনার সাথে যুক্ত হলো, তাহলে 6300 সারা মাস যদি আপনি প্রসেস করতে থাকলেন, করতে করতে 5400 মাস শেষে আপনি কমপ্লিট করে, আমি যখন জুন 30-তে গিয়ে প্রসেস ইনভেন্টরি দেখতে যাচ্ছি তার আগে আপনি কমপ্লিট করে দিয়ে দিচ্ছেন পরের ডিপার্টমেন্টে। আর আপনার কাছে রয়ে গেল কত? 900। ওই 900 ডিপার্টমেন্ট, ওই 900 আবার আপনি যখন জুন 30-তে আপনি প্রসেসটা এক্সামিন করতে যাচ্ছেন, 900টার 60% ম্যাটেরিয়াল কমপ্লিট করা, 900টার 30% ম্যাটেরিয়াল কনভার্সন কস্ট কমপ্লিট করা। বুঝাইতে পারলাম? স্যার 6000 এটা কি স্যার সম্পূর্ণ পণ্যটা ফিনিশ গুডটা? 6000 হচ্ছে আপনি আবার নতুন করে পেলেন, 6000 আপনি নতুন করে পেলেন। 6000 কিন্তু কমপ্লিট না। আপনার কাছে 300টা ইউনিট আপনার পকেটে আছে, এখন পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারেন না জুনের 1 তারিখে। আরো 6000 ইউনিট আপনাকে দেওয়া হলো, 6000 পিস আপনাকে দেওয়া হলো, যেগুলো আপনি কাজ করবেন সারা মাসে। আপনি তাহলে টোটাল সারা মাসে আপনি পেলেন 6300টা র মেটেরিয়াল। এইগুলোকে আপনি কমপ্লিট করলেন সারা মাস জুড়ে। কমপ্লিট করতে 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 আপনি 5400, জুন 30-তে গিয়ে আপনি 5400 কমপ্লিট করে ফেললেন, তাহলে বাকিটা আপনার কাছে রয়ে গেল, এখন আপনি কমপ্লিট করতে পারেননি। স্যার থ্যাংক ইউ স্যার। এটা তো স্যার পুরো কোশ্চেন একটা। হ্যাঁ, আমি কোশ্চেনটাই আপনাদেরকে বুঝাচ্ছি, কোশ্চেন বুঝলেই তো আপনি উত্তর বুঝে যাবেন। আর তার মানে এখানে হচ্ছে 300 ইউনিটের আমরা 40% কমপ্লিট করছে, বাট ম্যাটেরিয়াল আচ্ছা, কমপ্লিটের ইস্যু বাদ আপনারা কি আগে কোয়ান্টিটিটা বুঝলেন কিনা? যে কোয়ান্টিটিটা বুঝছি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বাদ দেন, এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটে যাই। এটা মুখস্থ করে ফেলেন। কোয়ান্টিটিটা আপনারা বুঝেন, প্রশ্ন যখন বলা থাকবে এই কোয়ান্টিটির এই পার্টটুকু, যতটুকু আমি ইউনিট দেখলাম এর নিচের পার্টটুকু আমি বুঝবো, এর বাকিটা আমার এই মুহূর্তে দরকার নাই। ঠিক আছে, আমি কোয়ান্টিটি কত আমার হাতে ছিল, কত নতুন করে পেলাম, এটা কত কমপ্লিট করে আবার মাস শেষে হাতে কত রয়ে যাচ্ছে, এইটা একটু বুঝতে পারলে শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমি ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব। ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে গেলে সূত্রটা মনে রাখেন যে আমি যে ইউনিটগুলো কমপ্লিট করলাম 5400, যে ইউনিটগুলো আমি কমপ্লিট করলাম ফিনিশ গুডসে রূপান্তর করে, ইউনিটস কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড টু নেক্সট ডিপার্টমেন্ট, এটা কত? 5400। যা আমি কমপ্লিট করলাম তাতে 100% ম্যাটেরিয়াল আছে, 100% লেবার আছে, 100% ওভারহেড আছে। এটা কি আমরা বিশ্বাস করি? জি স্যার। যেই শার্টটা আমি গায়ে দিয়ে বসে আছি, এই শার্টটা যখন টেইলারিং শপ আমাকে প্রোভাইড করে, আমাকে যখন ডেলিভারি করে, সে সেখানে ম্যাটেরিয়ালও দিয়ে রাখছে, কাপড়, সেখানে লেবারও দিল, সেখানে কনভার্সন কস্ট দিয়েই এটা আমাকে ফিনিশ গুডসটা রূপান্তর করে আমাকে প্রোভাইড করলো, আমাকে ডেলিভারি করলো, তাই না? তাহলে যে ইউনিটটা কমপ্লিটেড হয়ে গেল বা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়ে গেল বা কমপ্লিট করে পরে ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো, এটাতে 100% এভরিথিং আছে, তাই না? জি স্যার। কোনো প্রশ্ন নাই, কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা যখন ইকুইভ্যালেন্ট ইউনিট করব, যে ইউনিটটা আমি কমপ্লিট করলাম এটাতে 100% আছে, প্লাস যেটা আমি কমপ্লিট করি নাই, যেটা আমি মাস শেষে, বছর শেষে, পিরিয়ড শেষে কমপ্লিট করতে পারি না, যেটা আমার অন হ্যান্ডে রয়ে গেছে, ম্যাটেরিয়ালও সেখানে দেওয়া আছে, কিছু অংশ কনভার্সনেরও কিছু করা আছে। যেমন আমার কাছে এর আগের প্রশ্ন আমরা দেখি, আমার কাছে ওয়ার্ক ইন প্রোগ্রেসের প্রসেসে রয়ে গেছে 900 ইউনিট, যার 60% ম্যাটেরিয়াল দেওয়া আছে, যার 30% কনভার্সন কমপ্লিট করা আছে। এখন তাহলে এই ওয়ার্ক ইন প্রসেস যেটা আমার কাছে রয়ে গেছে 900 ইউনিটের 60% ম্যাটেরিয়াল, তাহলে 900 60% হচ্ছে 5540, 900 30% হচ্ছে 270, এটা কমপ্লিট করা আছে। এটা কি আমরা বুঝতে পারি তো না? জি স্যার।
তাহলে আমি যেটা 100% কমপ্লিট করলাম, যেটা ইনকমপ্লিট রয়ে গেছিল তার ইকুইভ্যালেন্ট অংশটুকু আমি নিয়ে ফেললাম। নেওয়ার পর তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি 5940 ইউনিট কমপ্লিট করলাম, কনভার্সনের ক্ষেত্রে আমি 5670টা ইউনিট কমপ্লিট করলাম। এটাকে বুঝতে পারছি? জি স্যার। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে আমরা প্রসেস কস্টিং করতে গেলে প্রথমে আমরা এই কোয়ান্টিটি গুলোকে মেলাবো, কোয়ান্টিটি গুলোকে রিকনসিলিয়েশন করব, কোয়ান্টিটি শিডিউল করব, একই কথা। এরপর ওই কোয়ান্টিটি থেকে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব। ইকুইভ্যালেন্ট ইউনিটের জন্য দুটো সূত্র, দুটো জিনিস আগে মনে রাখতে হবে। যেটা আমি কমপ্লিট করলাম সেটাকে আমি 100% নেব, যেটা ইনকমপ্লিট রয়ে গেছে সেটা যতটুকু কমপ্লিট করলাম ততটুকু নিব। নেওয়ার পর যা হয় যোগ করলে সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ইউনিট। মনে থাকবে? জি স্যার। শেষ। প্রসেস কস্টিং এর 30%। স্যার আবার একটু বলবেন স্যার, ওই যে যেটা কমপ্লিট করলাম সেটা 100%, আর স্যার যেটা কমপ্লিট করলেন এটা 100%। যেটা আপনি কমপ্লিট করে ফেললেন সেখানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব দিয়ে ফেলছেন, তাহলে 100% শেষ হয়েছে না? 100% শেষ না হলে কি কমপ্লিট হবে? না স্যার। তাহলে এটা 100%। যেটা 100% হয় না তার কতটুক হলো সে কতটুকটা নিব। আচ্ছা স্যার। ঠিক আছে না? জি স্যার। যেটা 100% হয়ে গেছে এটা 100% নিলাম, যেটা 100% হয় নাই যতটুক হলো ততটুক নিব। নিলে যোগ করলে আমি ইকুইভ্যালেন্ট ইউনিটটা পাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে গেলাম। এর আগে আমি কোয়ান্টিটি মিলানোটা শিখলাম। এই দুটো জিনিস জানলে আমার 30% কাম শেষ। স্যার এখানে স্যার যে একটা জায়গায় একটু কনফিউশন হয়ে গেছে স্যার, 60% আর 30% এটা স্যার পার্সেন্টেজ স্যার কিভাবে বের? তো এটা কি কোশ্চেন? জাস্ট কোশ্চেন প্রশ্নে বলা থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। ও এটা হচ্ছে প্রশ্ন। এই যে এটা প্রশ্নে বলা থাকবে, বলা না থাকলে আপনি ভাই সলভে চালাইেন নাকি কোত্থেকে পাবেন? স্যার আমরা ওই যে 300 যে 40% আর 60% সেটা তো নিলাম না স্যার। নিব না। এটাই হচ্ছে এভারেজ মেথডের বৈশিষ্ট্য। এভারেজ মেথডের বৈশিষ্ট্য হচ্ছে ওপেনিং যে ওয়ার্কিং প্রসেস থাকে তাকে আমি কনসিডারেশনে নিব না। না নিয়ে ওপেনিংটাই তো আপনি শেষ করলেন। এই 300 ইউনিট যেটা ছিল, যেটা দিয়ে আপনি মাসের প্রথমে 1 তারিখে আপনার কাছে ছিল, এটা তো এই 300 ইউনিট কি 5400 মধ্যে আছে না? এই 300 তো আপনি প্রথমে শেষ করলেন নাকি? এই 300টা এর মধ্যে যুক্ত আছে না? তার মানে 100% এখানে আমি নিয়ে ফেলছি। তো এই জন্য এটাকে বলা হয় এভারেজ মেথড। আমি ওপেনিংটাকে কনসিডারেশনে নিব না। না নিয়ে যেহেতু ওপেনিংটাই আমি কমপ্লিট করলাম, কমপ্লিটেড ইউনিটকে আমি 100% ধরে নিব এবং যেটা এন্ডিং ওয়ার্কিং প্রসেস থাকবে সেটাকে আমি ধরবো। আর আপনি যদি ওপেনিংটাকে দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে FIFO মেথড। FIFO মেথড আমাদের সিলেবাসে নাই, সেজন্য আমি যাচ্ছি না। আপনি যদি ওভাবে শিখতে চান আমরা শিখাইতে পারবো। স্যার শিখবেন? FIFOটা শিখাবো এখন? না স্যার। না স্যার। আজকে তুমি থাক। আচ্ছা, তাহলে প্রসেস কস্টিং এর অংশটুকু আমরা শিখে ফেললাম। আপনারা যদি কস্ট অ্যাকাউন্টেন্ট হতে চান প্রসেস কস্টিং আপনার জানা থাকা লাগবে। প্রসেস কস্টিং থাকলে, জানা থাকলে কলারটাকে একটু ধরে ধরে বলবেন যে আমি কলার ধরে আছি, আমি শেয়ার, আমি পারি। আপনি প্রসেস কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং, আপনি যদি রিলেভেন্ট কস্টিং পারেন বলবেন যে না আমি কস্টিং এক্সপার্ট, কেউ আমার সাথে আর টেক্কা দিতে পারবে না। আর প্রসেস কস্টিং না শিখে আপনি উপরের দিকে যেতে পারবেন না, কারণ এখানে ওয়েটেড এভারেজ মেথডটা আছে, এরপরের স্টেপসে পাবেন FIFO মেথড। আপনি কস্টিং মানে এই প্রসেস কস্টিং না শিখে উপরে যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে স্যার? ওয়েটেড এভারেজের আসলে এটা বলতে কি বোঝায় স্যার বাংলা? আচ্ছা, এই ওয়েটেড এভারেজ আমি যেটা করলাম এটার বৈশিষ্ট্য আমরা এবার একটু দেখি। শেষ। ওয়েটেড এভারেজ মেথডে বলছে যে কি মেক্স নো ডিস্টিংশন বিটুইন ওয়ার্ক ডান প্রায়র অর কারেন্ট পিরিয়ড। গত মাসে আমি কি করলাম, এই মাসে কি করলাম সেটাকে আমি আলাদাভাবে করতেছি না, আমি যা কমপ্লিট করতেছি সেটা নিয়ে আমি কাজ করব। এন্ড ব্লেন্ডস টুগেদার ইউনিটস এন্ড কস্ট ফ্রম প্রায়র পিরিয়ড এন্ড কারেন্ট পিরিয়ড। গত মাসে যা খরচ করলাম, এই মাসে যা খরচ করছি, দুটোটাকে আমি যোগ করে একটা ব্লেন্ডিং করে ফেলতেছি, সেই জন্য এটাকে বলা হয় এভারেজ মেথড। ঠিক আছে? আর যখন FIFO করবেন, কস্টিং এর এভরিথিং আলাদা আলাদা ডিস্টিংক্ট রেকর্ড রাখতে হবে, ইউনিক রেকর্ড রাখতে হবে, দেন আপনি FIFO মেথড করতে পারবেন।
আর ফিফো মেথডটা আগামী ক্লাসে একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার একটু আচ্ছা তাহলে আমরা ভাই শেষ করতেছি, আমাদের ক্লাস শেষ হয়ে আরো কিছুক্ষণ সময় স্লাইডটা চলে একটু গেছে। শেয়ার করলে স্যার স্লাইড আচ্ছা, আমি শেয়ার করছি আপনাদের সাথে, চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি। জি স্যার ওয়েটেড এভারেজ মেথড বা এভারেজ স্যার ওই 3 নাম্বার স্লাইডটা মনে হয় শেয়ার করেন নাই স্যার 3 নাম্বার। কার নাম্বারটা স্যার সিলেক্ট করা হয়নি মনে হয় স্যার একটু 3 নাম্বারটা লাগবে না, আপনারা এটা আগে শিখে নেন, ওইটা মাথা থেকে ফেলে দেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য পড়াইছি। ওকে আচ্ছা ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা কিভাবে করব? ইকুইভ্যালেন্ট ইউনিটের জন্য আমাকে কি করে করতে হবে, যে ইউনিটস কমপ্লিটেডটা আগে নিব বা ট্রান্সফারটা যেটা নিব, এরপরে হচ্ছে রিমেইনিং ওয়ার্ক ইন প্রসেসে যা রয়ে গেছে তার যতটুকু পার্সেন্টেজ আমি কমপ্লিট করলাম সেটা নিব, নেওয়ার পরেই হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট ইউনিট পাবো। আর কোয়ান্টিটি তো আপনি মিলাইতে পারবেন, এটা হচ্ছে ছোট বাচ্চার কাম, এটা আর শিখাইলাম না। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ, সবাই ভালো থাকবেন আর এটা মাথা থেকে ফেলে দিবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার থ্যাংক ইউ স্যার। আজকের প্রশ্ন না স্যার, আর আগামীকালকে বলবেন। থ্যাংক ইউ। না প্রশ্ন না স্যার, একটা জানতে স্যার, মানে স্যার মানে আমরা কি এই সাবজেক্টে শিখতে পারবো আমাদের বিজনেস লেভেলে যে ওয়ার্কিং প্রসেস ভাবে ক্যালকুলেট করে? এই সাবজেক্টে ওয়ার্ক ইন প্রসেস কিভাবে ক্যালকুলেট করে ডব্লিউ? আচ্ছা হ্যাঁ আমি দেখি, আমি শিখাইতে পারবো, শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।